কি অবস্থা তোমাদের? তোমাকে আমার কথা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ কি আমাকে? আচ্ছা, আমরা আজকে কোষ রসায়ন পড়বো। কোষ রসায়নের অ্যাকচুয়ালি আমরা আজকে শেষ করবো এই চ্যাপ্টারটা। এই জন্য আজকে এক্সট্রা ভাবে ক্লাসে নিয়ে নিচ্ছি এবং আমাদের লাস্ট একটা টপিক বাকি, সেটা হচ্ছে লিপিড। লিপিড নামক টপিকটা আমরা আগে বাকি, তাহলে আমাদের কোষ রসায়ন চ্যাপ্টারটা শেষ। কোষ রসায়ন লিপিড। ওকে, দেখো, লিপিড নিয়ে যদি আলোচনা করতে হয়, এর নিয়ে চাইলে 3টা ক্লাস দেওয়া যাবে। 3টা ক্লাসে অনেক ডিটেলস জিনিস এখানে আলোচনা করা যাবে, বাট আমরা আসলে সেটা করবো না। আমরা যতটুকু দরকার পরীক্ষার জন্য, আমার যতটুকু দরকার, যতটুকু আমাদের বেসিক দরকার, ঠিক ততটুকুর মধ্যে আমরা আমাদের পুরো আলোচনাটাকে সীমাবদ্ধ রাখবো। এত বেশি কিছু আসলে এখানে মানে ওই যে একটা কথা আছে, জানার আসলে শেষ নাই, শেখার আসলে শেষ নাই, বাট আমাদের ততটুকু আমরা নিব যতটুকু আসলে আমাদের দরকার, রাইট? তা লিপিড বলতে আমরা অনেকে যে মিসকনসেপশনটাই ভুগি, সেই মিসকনসেপশনটা হচ্ছে লিপিড মানে হচ্ছে অনেকে ভাবে তেল, অনেকে ভাবে চর্বি। এটাকে আমরা লিপিড বলতে অনেকে আমাদের একটা মিসকনসেপশন আছে। আসলে লিপিড কোনো আলাদা বস্তু না। লিপিড কেন পড়া লাগবে আমার? দেখো, আমরা একটা ওয়ার্ড সেই প্রথম থেকে পড়ে আসতেছি, কোষের গঠন চ্যাপ্টার থেকে, ফ্রম দ্য বিগিনিং আমরা পড়ে আসতেছি ওয়ার্ডটা ফসফোলিপিড। মনে হয় এই ওয়ার্ডটা আমরা প্রথম থেকে পড়ে আসছি, ফসফোলিপিড। ফসফোলিপিড বাইলেয়ার পড়ছি কিনা বলো? ফ্রম দ্য বিগিনিং, এই শুরু থেকে আমরা এটা পড়ে আসছি, ফসফোলিপিড বাইলেয়ার, ফসফোলিপিড বাইলেয়ার, ফসফোলিপিড বাইলেয়ার পড়ছি। ফসফোলিপিড বাইলেয়ার মানে মানে এমন একটা লিপিড যেটার সাথে ফসফেট যুক্ত আছে, এমন একটা বাইলেয়ার মানে 2টা লেয়ার। শুনে আসছি এটার কথা। তারপরে আমরা আমরা যদি কোষ ঝিল্লিতেই আবার ফিরে যাই, তাহলে আমরা লিপোপ্রোটিন, লিপোপ্রোটিন বারবার পড়ছি। লিপোপ্রোটিন পাইছি কিনা বলো? আমি একটু রিলেট করাতে চাইতেছি, আমরা আগে যা পড়ে আসছি সেই পড়াগুলোকে একটু রিলেট করতেছে কোষঝিলি চ্যাপ্টারে, বা এই নামগুলো তোমরা কোষঝিলি চ্যাপ্টারে বারবার পাবা। কোষঝিলি না, কোষের গঠন চ্যাপ্টারে, বাই দ্য ওয়ে। লিপোপ্রোটিন মানে লিপিড প্লাস প্রোটিন। তারপর আমরা কোষ ঝিল্লিতেই পড়ছি গ্লাইকোলিপিড। গ্লাইকোলিপিড, গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিনকে একসাথে গ্লাইকোক্যালিক্স বলে। মনে কি আছে? মনে কি আছে? গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডকে একসাথে গ্লাইকোক্যালিক্স বলে, আমরা পড়ছি। তাহলে এই লিপিড 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 বারবার আমরা পাইছি। আমরা অলরেডি কোলেস্টেরলের নাম পড়ছি, কোলেস্টেরল। এটাও একটা উদ্ভূত লিপিড, এটাও একটা উদ্ভূত লিপিড, কোলেস্টেরল। আমরা স্টেরয়েডের নামটা হয়তো শুনছি, পড়ি নাই, নামটা শুনছি, স্টেরয়েড। স্টেরয়েড, কোলেস্টেরল আর স্টেরয়েড কাছাকাছি। স্টেরয়েডের সাথে যদি অ্যালকোহল যুক্ত হয়, তাহলে অ্যালকোহল মূলক যুক্ত, তাহলে সেটা স্টেরয়েড থেকে স্টেরল বা কোলেস্টেরল হয়ে যায়। তাহলে এইসব লিপিডের নাম আমরা শুনে আসছি, বহুতবার শুনে আসছি এই লিপিডগুলোর নাম। অ্যান্ড ফসফোলিপিড বাইলেয়ারটা এতবারই পড়ছি আমরা যে যে কোনো ঝিল্লি বানাতে গেলে ফসফোলিপিড বাইলেয়ার লাগে। যেমন আমরা যদি কোষ ঝিল্লির কথা বলি, এখানে বারবার দাগ পড়তেছে কেন? আমরা যদি কোষ ঝিল্লির কথা বলি, তাহলে আমাদের ফসফোলিপিড বাইলেয়ার লাগে, ফসফোলিপিডের 2টা লেয়ার লাগে। আমরা এটা জানছি যে কোষ ঝিল্লি থেকে কি কি তৈরি হয়, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বানাইতে আমার ফসফোলিপিড লাগবে। আমরা আচ্ছা বাইলেয়ার শব্দটা কেটে দিই, আমরা শুধু এটুকু রাখি। আমরা এখান থেকে গোলজি বস্তু বানাবো, তোমাদের কি মনে আছে? গোলজি বস্তু বানাইতে গেলেও কিন্তু কি লাগে, ফসফোলিপিড বাইলেয়ার লাগে। এবং এখান থেকে যে লাইসোজোম হয়, সে লাইসোজোমেও কিন্তু ফসফোলিপিডের লেয়ার লাগে। তাহলে আমার এই ফসফোলিপিড জিনিসটাকে আমি এই কটা জিনিসের মধ্যে পাবো।
এগুলো বানাতে গেলে আমার লাগবে, ইভেন কোষটা তৈরি করতে গেলে আমার লাগবে। এই জন্য এই চ্যাপ্টারের নাম কোষ রসায়ন। লিপিডের গুরুত্ব অপরিসীম। লিপোপ্রোটিন, এখন কথা হচ্ছে লিপোপ্রোটিন কোথায় কোথায় পাই আমরা, কোথায় না পাই। লিপোপ্রোটিন কোথায় পাই আমরা, আমরা এর আগে জেনে আসছি আগের ক্লাসে। লিপোপ্রোটিন, প্রোটিনের একটা অংশ ছিল লিপোপ্রোটিন, এখানে আমরা আবার লিপিডের একটা অংশ হিসেবে লিপোপ্রোটিন পড়তেছি। লিপোপ্রোটিন আমরা বিভিন্ন কিছুর আবরণে পাইছি, বিভিন্ন জিনিসের আবরণে পাইছি, যেমন মাইটোকন্ড্রিয়ার আবরণ, মাইটোকন্ড্রিয়ার আবরণে পাইছি আমরা, ক্লোরোপ্লাস্টের ভিতরে পাইছি, ক্লোরোপ্লাস্টের ভিতরে পাইছি, ঠিক আছে, লিপোপ্রোটিন পাইছি। গ্লাইকোলিপিড কোথায় পাইছি, কোষঝিল্লিতে পাইছি। গ্লাইকোলিপিডটা আমরা কোথায় পাইছি, কোষঝিল্লিতে পাইছি। কোলেস্টেরল কোথায় পাইছি, কোষঝিল্লিতে পাইছি, পাইছি কিনা। তাহলে কোষ বানাইতে গেলে এদের লিপিড বারবার আমাদের আসছে, কারণ এই লিপিডটা কি, তেল আর চর্বি। ইজ দ্যাট কারেক্ট? কনসেপ্টটা কি ক্লিয়ার করো। লিপিড মানে তেল আর চর্বি না। লিপিড হচ্ছে অনেকগুলা রাসায়নিক যৌগের একটা সংমিশ্রণ বা একটা অবস্থা। লিপিড বলতে অ্যাকচুয়ালি কিছু রাসায়নিক বস্তুর অবস্থাকে বোঝায়, রাসায়নিক বস্তুর অবস্থাকে বোঝায়, অবস্থা বা স্টেটকে বোঝায়, অবস্থা বা স্টেটকে বোঝায়। যেটা পারফেক্ট এক্সাম্পল হইতে পারে তেল, সাধারণ তাপমাত্রায় তরল, তেল তরল। চর্বি সাধারণ তাপমাত্রায় কঠিন। কি অবস্থাকে ইন্ডিকেট করতেছে না, অবস্থাকে ইন্ডিকেট করতেছে। আমরা যদি আরেকটু জানি যখন, তখন আমরা জানবো মোম, মোম নিজেও কিন্তু একটা কি লিপিড, এবং মোম কেমন কঠিন। মোমও কিন্তু কেমন কঠিন, মোমও কিন্তু লিপিড, মোমকেও কিন্তু লিপিডের মধ্যে রাখা হয়। তাহলে কিছু রাসায়নিক বস্তু এবং তাদের অবস্থা, যে কোনো রাসায়নিক বস্তুর অবস্থাকে আমি লিপিড বলবো না, এদের মধ্যে কিছু কমন মিল আছে। কি কমন মিল আছে এদের মধ্যে? কমন মিলগুলা কি? এদের মধ্যে কমন মিলগুলা হচ্ছে এদের প্রত্যেকেই ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহল দিয়ে তৈরি হবে। এটা হচ্ছে একটা মিল। এটা প্রত্যেকে ফ্যাটি অ্যাসিড প্লাস অ্যালকোহল দিয়ে তৈরি হবে। তারপর তাদের ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহলের পরিমাণের ভিত্তিতে এদের আকার আকৃতির পরিবর্তন আসবে। ফ্যাটি অ্যাসিড অ্যালকোহল দিয়ে তৈরি হবে। আচ্ছা, তাহলে তেল, চর্বি, মোম এগুলো হচ্ছে লিপিড। এরা হচ্ছে লিপিডের মধ্যে পড়ে। বাট লিপিড মানে তেল না, লিপিড মানে চর্বি না, লিপিড হচ্ছে অনেক কিছু। যেমন এগুলোও লিপিড, এইগুলোও কিন্তু লিপিড, এদের মধ্যে একটু পার্থক্য আছে। এখন আমরা যদি লিপিডের আরো গভীরে যাওয়ার চেষ্টা করি, তাহলে দেখবা আসবে টারপিন, যেটাকে আমরা তারপিন বলি। টারপিন, টারপিনও বলে, টারপিনও বলে, ট ট সমস্যা নাই। টারপিনের তেল রং করার সময় বার্নিশের কাজে ব্যবহার করে কিছু তেল, পাইছো? ওটাকে বলা হয় তারপিন। দেখছো কিনা বলো? রং করার সময় বার্নিশের কাছে কিছু তেল ব্যবহার করে, যেটাকে তারপিন বলে। তারপিনের তেল কোথায় কোথায় পাওয়া যায় সুগন্ধি হিসাবে? পুদিনা পাতা, তুলসী পাতা, যে ঘ্রাণটা, ওইখানে তারপিন থাকে। তাহলে এখানে এটাও কিন্তু তরল, এটা কিন্তু তরল প্লাস সুগন্ধি। তাহলে এখানে তার একটা অবস্থা তরল, পাশাপাশি সুগন্ধিটাও এখানে ইম্পর্টেন্ট। তাহলে এটাও একটা অবস্থা। সুগন্ধি একটা ঘ্রাণ, বাট এটাকে আমি অবস্থা হিসেবে ইন্ডিকেট করতেছি, গন্ধ অনেক। তারপর ধরো রাবার, ডু ইউ নো রাবারও যে লিপিড, এটা কি জানতা? রাবারও লিপিডের মধ্যে পড়ে, রাবারও কিন্তু লিপিডের মধ্যে পড়ে, এবং এটাও কিন্তু কঠিন। এটা কিন্তু কঠিন বস্তু, কিন্তু ইলাস্টিক। কঠিন কিন্তু এটার বৈশিষ্ট্য কেমন? ইলাস্টিক, অর্থাৎ স্থিতিস্থাপক। বৈশিষ্ট্য কিন্তু অনেক পরিবর্তন আসছে। আমরা কয়টা বৈশিষ্ট্য পাইলাম দেখো তো। আমরা কঠিন নামক একটা বৈশিষ্ট্য পাইলাম, আমরা তরল নামক বৈশিষ্ট্য পাইলাম, আমরা এখানেও তরল পাইলাম, তরলের পাশাপাশি সুগন্ধি পাইলাম, এখানে আবার ইলাস্টিক ধর্ম পাইলাম। আবার মোমের কাঠিন্যত্ব আর চর্বির কাঠিন্যত্ব কিন্তু সেম না। তারপর বিভিন্ন রকমের অবস্থা পাচ্ছে অ্যাকচুয়ালি। এবং অল ওভার লিপিডকে
অল ওভার লিপিডকে স্নেহ পদার্থ বলা হয়। কি পদার্থ বলা হয়? স্নেহ পদার্থ। এখন দেখো, তেল চর্বি মোম যদি তুমি বলো, তেল চর্বি মোম যদি তুমি বলো, তাহলে কমনলি তাদের মধ্যে ফ্যাটি অ্যাসিডের অ্যালকোহল পাবা। এদের বেলায় কি তাইলে? দেখো, তুমি একটা অ্যালকোহল নিবা, অ্যালকোহলের সাথে তুমি ফ্যাটি অ্যাসিড নিবা, আর তার সাথে একটা ফসফেট যুক্ত করে দিবা। অ্যালকোহলও আছে, ফ্যাটি অ্যাসিডও আছে, সাথে কি আসছে? ফসফেট। এক্সট্রা ভাবে কি আসছে? ফসফেট। এইটা এখন এদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, এই সেটের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এটা এখন অন্য একটা গ্রুপ হয়ে গেছে। খেয়াল করো, অন্য একটা গ্রুপ বলতে আমি কি বুঝাচ্ছি? যে কোনো লিপিড মানে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল বা অ্যালকোহল। ফ্যাটি অ্যাসিড প্লাস অ্যালকোহল মানে লিপিড। তো এইখানে এক্সট্রা ভাবে অ্যাড হয়েছে ফসফেট। তাহলে এটাকে কি সাধারণ লিপিড আমি বলতে পারবো? বলো, সাধারণ লিপিড বলতে পারবো? যদিও এখান থেকে কোলেস্টেরলটাকে বাদ দিয়ে দিতে হবে। কোলেস্টেরল আর স্টেরয়েডটাকে আপাতত বাদ রাখতে হবে। বাট লিপিড মানেই হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহল বা গ্লিসারল। অ্যালকোহল বা গ্লিসারল। এইখানে আমরা তাকে রাখছি, সাথে আবার ফসফেট যুক্ত করছি। অথবা ফসফেট যুক্ত করতে চাচ্ছ না, ওকে শ্যাম, ফাইন, তুমি অন্য কিছু যুক্ত করো। কি যুক্ত করবা? ফ্যাটি অ্যাসিড প্লাস অ্যালকোহলের সাথে তুমি কার্বোহাইড্রেট যুক্ত করে দাও। কার্বোহাইড্রেট যুক্ত করে দাও, তখন সে কি হয়ে যাবে? গ্লাইকোলিপিড হয়ে যাবে। এই পার্টটা তো লিপিড, এই পার্টটা তো লিপিড, এটা ফসফেট, তাহলে ফসফোলিপিড। এই পার্টটা লিপিড, এটা গ্লাইকো বা কার্বোহাইড্রেট, তাহলে গ্লাইকোলিপিড। এভাবে গ্লাইকোলিপিড তৈরি হয়েছে। এই পার্টটা লিপিড, এখানে যদি প্রোটিন থাকে তাহলে হয়ে যাবে লিপোপ্রোটিন। এই পার্টটা যদি ফসফেট হয়েছে তাহলে ফসফোলিপিড। এই পার্টটা যদি সালফো হয় তাহলে সালফোলিপিড। গ্লাইকো হলে গ্লাইকোলিপিড। গ্লাইকো বলতে কার্বোহাইড্রেট, বুঝাচ্ছে? এভাবে চেঞ্জ হয়। বাট বেসিক লিপিড বলতে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল, এটা সরল লিপিড। তাহলে আমরা এখন বলতে পারি এটা হচ্ছে সিম্পল লিপিড। সিম্পল বা সরল লিপিড। আর এটা যৌগিক লিপিড। এগুলোকে আমরা বলবো যৌগিক লিপিড। এরা হচ্ছে যৌগিক লিপিড। এটা হচ্ছে যৌগিক লিপিড। লিপিডের দুটো প্রকারভেদ পাইলাম, সরল লিপিড আর যৌগিক লিপিড। এমন একটা আছে উদ্ভূত লিপিড। আগে লিপিড ছিল বা তার কিছু পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে উদ্ভূত লিপিড। বা একদমই মিল নাই, এরকম কিছু জিনিস চলে আসতে পারে। যেমন এখন আমরা কোলেস্টেরল আর স্টেরয়েডের যদি কথা বলি, C5H8 এটাকে বলা হয় আইসোপ্রিন। আইসোপ্রিন একক। C5H8 এটাকে বলে আইসোপ্রিন একক। এখানে কোনো ফ্যাটি অ্যাসিড দেখতেছো, কোনো অ্যালকোহল দেখতেছো? এটা একটা অ্যালকিন টাইপের যৌগ। এটা একটা অ্যালকিন, অ্যালকিন যৌগ C5H8। C5H8 এটা একটা অ্যালকিন যৌগ, স্বভাবত সে একটা অ্যালকিন। এইখানে সাধারণ লিপিডের যা যা থাকা দরকার তা কি আছে? বলো, আছে কি? সাধারণ লিপিড বলতে আমরা বুঝছি ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। দাঁড়াও, একটা মিনিট তোমরা দাঁড়াও, আমি একটু মেন বোর্ডে নিয়ে আসি। ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল, এখানে কোনো ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল নাই। এটা C5H8, এখানে কোনো ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল নাই।
এটাকে বলে আইসোপ্রিন একক। আইসোপ্রিন একক, এই ধরনের একক দিয়ে বারবার রিপিট করে কিছু যৌগ বানানো যায়। যেমন এদেরকে এদেরকে মোটামুটি 10 থেকে 40 বার রিপিট করে আমি টারপিন বানাইতে পারি। এই C5H8 আর N এর ভ্যালু 10 থেকে 40 করে আমি টারপিন বানাইতে পারি, যেখানে কোথাও কি নাই, ফ্যাটি অ্যাসিড বা অ্যালকোহল নাই। ঠিক আছে, C5H8 C5H10 হওয়ার কথা ছিল, এটা অ্যালকিন না, এটা অ্যালকাইন বলা উচিত, তাই না? এটাকে অ্যালকাইন বলা উচিত, অ্যালকিন না। যাই হোক, দরকারই নেই, এটার দরকারই নেই। আবার এইটাকে যদি তুমি এর সংখ্যাটাকে তুমি যদি বাড়ায় 3000 থেকে 6000 পর্যন্ত নিয়ে যাও, C5H এর সংখ্যা, এন এর ভ্যালু 3000 থেকে 6000 নিয়ে যাও, তখন সেটা হয়ে যাবে রাবার। বাট মেন ইউনিটটা হচ্ছে C5H8। মেন ইউনিটটা হচ্ছে কি? C5H8। অ্যালকিন বলে ফেলছিলাম ভুলে, ওটা দরকারই নেই। এই C5H8। তোমাদের আইসোপ্রিন দেখতে কেমন আমি তোমাদের চলো দেখাই একটু আইসোপ্রিন দেখতে কেমন। আইসোপ্রিন, এই যে আইসোপ্রিন, এই যে আইসোপ্রিন, দুটো দ্বিবন্ধন আছে, এই যে, ঠিক আছে। এই যে আইসোপ্রিন 1 2 3 4 5 C5, 1 2 3 4 5 6 7 8, এই যে C5H8, এটা হচ্ছে আইসোপ্রিন, এটা হচ্ছে আইসোপ্রিন যৌগ। CH2C, CH3, CH, এটা তো সংকেত লাগবে না, বাট এই জিনিসটা যখন বারবার রিপিট হবে, এই যে দেখো লেখা আছে আইসোপ্রিন ইউনিট, একটা পর একটা রিপিট হয়েছে। দেখো এই যে জিনিসটা বারবার রিপিট হয়েছে, আইসোপ্রিন একটা রিপিট হয়েছে বারবার রিপিট হয়ে অন্য জিনিস তৈরি করছে। এখন এদেরকেও আমি কিসের মধ্যে রাখছি? লিপিডের মধ্যে রাখছি, যে টারপিন, রাবার, এটাও কিন্তু লিপিড। তো এদের মধ্যে তো ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহল নাই, তো এদেরকে আমি লিপিড কেমনে বললাম? তাহলে লিপিড কি তাহলে কোনো একটা গঠনকে বোঝানো হয়? বলো। আবার এদের গঠনটা অনেক পরিবর্তনও হয়ে যেতে পারে। যেমন তোমাদের আরো একটা জিনিস দেখে দেখলে আরো অবাক হবা, এটাকে উপরে উঠাই দিই, যে এটা আইসোপ্রিন আঁকাইছি, আইসোপ্রিন আলোচনাটাকে উপরে দিয়ে দিই, এই যে এখানে দিয়ে দিই। তোমার আরেকটা জিনিস দেখলে আরো অবাক হবা, আমি যেটা আঁকাবো দেখলে আরো অবাক হবা। তোমাদের বইয়ে আছে এই চিত্র, এটা দিয়ে উদ্দীপকও দেয় মাঝে মাঝে। ওই আইসোপ্রিনটা এমন ভাবে রূপান্তরিত হয়েছে, হয়ে এরকম একটা স্ট্রাকচার লাভ করছে। আইসোপ্রিনটা ভেঙে গিয়ে এরকম একটা স্ট্রাকচার লাভ করছে। এটাকে বলে ব্যাকবোন, এটাকে বলা হয় কি? ব্যাকবোন। এর নাম হচ্ছে স্টেরয়েড। এর নাম কি? স্টেরয়েড। এর নাম হচ্ছে কি? স্টেরয়েড। যেখানে 1 2 3 তিনটা হেক্সাগনিক স্ট্রাকচার আছে আর একটা পেন্টাগনিক স্ট্রাকচার আছে, এর নাম হচ্ছে স্টেরয়েড। আইসোপ্রিনটাই এখানে একটু চেঞ্জ হয়ে গেছে, আইসোপ্রিনটা চেঞ্জ হয়ে এটা হয়ে গেছে স্টেরয়েড। যে কোনো এই স্টেরয়েড থেকে পরে আবার সেটা স্টেরল হয়, তারপর সেটা কোলেস্টেরল হয়। যেমন এই স্টেরয়েড, এটাকে আমি ডুপ্লিকেট করি, এখানে নিয়ে আসি, এত স্টেরয়েড। এই স্টেরয়েডের আমরা এখানে একটা ওএইচ দিব। এখন স্টেরয়েড প্লাস অ্যালকোহল হয়ে গেল, এটা স্টেরয়েড প্লাস অ্যালকোহল হয়ে গেল। এইটার নাম এখন কি জানো? স্টেরল। এটার নাম এখন স্টেরল। স্টেরয়েড প্লাস অ্যালকোহল হয়ে গেল স্টেরল। স্টেরয়েড প্লাস অ্যালকোহল কোনো জায়গায় ওএইচ যুক্ত হলে অ্যালকোহল হয়ে যায়, অ্যালকোহল মূলক যুক্ত হয়, অ্যালকোহল মূলক যুক্ত হলে এটাকে আমরা স্টেরল বলি। এবং এটাকে যদি আমি আরেকটু পরিবর্তন করি, এখানে একটা দ্বিবন্ধন
CH3, তারপরে এখানে একটা CH3। তোমরা জাস্ট দেখো, তোমাদের মুখস্থ করা লাগবে না, তোমাদের লাগবে না, আমি এখন যেটা আঁকাচ্ছি তোমাদের মুখস্থ করা লাগবে না, জাস্ট দেখো CH3। তারপরে এইখানে একটা পার্শ্ব শিকল তৈরি হবে, যে পার্শ্ব শিকলে থাকবে কার্বন, কার্বনের তো 4টা হাত থাকে, 1টা 2টা 3টা 4টা, কার্বনের 1টা 2টা CH3, এটা তোমাদের মুখস্থ করতে হবে না, আমি জাস্ট দেখাচ্ছি। তারপরে এখানে আবার একটা CH2, এখানে আবার একটা CH2, এখানে আবার একটা CH দিয়ে 4টা হাত, এখানে একটা CH3, এখানে একটা CH3। তাহলে এই হচ্ছে পুরো জিনিসটা এখন, যেটা এখন তৈরি হইলো। আগের নাম ছিল স্টেরল, আগের নাম ছিল স্টেরল, এখন এর নাম কি জানো? কোলেস্টেরল। আগের নাম ছিল স্টেরল, এখন তার নাম কোলেস্টেরল। তার নাম কোলেস্টেরল কেন? কোলে, কোলে শব্দ অর্থ হচ্ছে পিত্তথলি, পিত্তথলি থেকে পিত্ত পাথর হয়েছিল, আর সেই পিত্ত পাথর থেকে এটাকে প্রথমে আলাদা করা হয়েছিল, তখন তার নাম হয়েছে কোলেস্টেরল। তো এটা একটা স্টেরল, যে ওএস আছে। এবং কোলে কেন? কারণ পিত্তথলি, পিত্তথলিকে কোলে, যেমন পিত্তাশয়কে সংকোচন করার জন্য একটা এনজাইম আছে, তোমরা ফিউচারে পড়বা, যে এনজাইম একটা হরমোন আছে যার নাম হচ্ছে কোলেসিস্টোকাইনিন হরমোন, কোলেসিস্টোকাইনিন। কোলে মানে পিত্ত, কোলেস্টেরল তার মানে এমন একটা স্টেরল, ওএস আছে তাই স্টেরল, যেটা পিত্তথলিতে পাইছে, এটাই সেই কোলেস্টেরল। এখানে কোথাও তুমি ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহল পাচ্ছ? কোথাও কোনো ফ্যাটি অ্যাসিড অ্যালকোহল কোনো চেহারা আছে? নাই। বাট এটাও লিপিড, এটা একটা লিপিড, এটাকে উদ্ভূত লিপিড বলে, এটা একটা লিপিড। তাহলে লিপিড কি কোনো নির্দিষ্ট স্ট্রাকচার, যেমন প্রোটিনের নির্দিষ্ট একটা স্ট্রাকচার ছিল, গ্লুকোজের নির্দিষ্ট একটা স্ট্রাকচার ছিল, প্রোটিন কি কোনো নির্দিষ্ট কোনো স্ট্রাকচার? কোনো স্ট্রাকচারালি তুমি প্রোটিনকে কি ডিফাইন করতে পারবা? পারবা না। প্রোটিন হচ্ছে, লিপিড হচ্ছে একটা অবস্থা, কোলেস্টেরলের একটা অবস্থা আছে, স্টেরয়েডের একটা অবস্থা আছে, তেল, চর্বি, রাবার, মোম, প্রত্যেকের অবস্থা, এটা কিছু সমান বৈশিষ্ট্য দেখায়, কিছু সমান ক্যারেক্টারিস্টিক্স দেখায়, তার কারণে তারা লিপিড। বিধান রয় কি নতুন নাকি এই চ্যাপ্টারে? বিধান রয় কি এই চ্যাপ্টারে নতুন? নতুন হইতে পারে, এই জন্য বুঝতে পারতেছ না। তাহলে এখানে অনেকগুলো লিপিড একসাথে হজ বড় লোক করে দেখানো হয়েছে। অল ওভার লিপিডের বৈশিষ্ট্য কি তাইলে? চলো আমরা মেন বইয়ে যাই, তাহলে এখন আমরা ভালো করে বুঝবো মেন বইয়ে গেলে। মেন বই, লিপিড। ঠান্ডা মাথায় দেখো, উদ্ভিদ ও প্রাণীতে বিদ্যমান একটি গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক পদার্থ হচ্ছে লিপিড। উদ্ভিদেও পাওয়া যায়, প্রাণীতেও পাওয়া যায়। না ভাইয়া, পরীক্ষা ছিল এই জন্যই বুঝতেছ না। কার্বনের মতো লিপিড ও কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন নিয়ে তৈরি। ওকে, উদ্ভিদে বিশেষ করে ফল ও বীজে অধিক পরিমাণ লিপিড থাকে। বীজে কেন বেশি লিপিড থাকে? কেউ কি চিন্তা করে দেখছো কথাটা? বীজে কেন বেশি লিপিড থাকে? তোমাদের মনে আছে গ্লাইঅক্সিজমের কথা? কোষীয় অঙ্গাণু গ্লাইঅক্সিজম বা কোষীয় গঠন চ্যাপ্টারে পড়লে পাবা গ্লাইঅক্সিজম। বীজের অঙ্কুরোদ্গম কালে বীজের ভিতরে থাকা ফ্যাটকে ভেঙে শর্করাতে পরিণত করে, এতে করে যেই শর্করা দিয়ে বীজ অঙ্কুরোদ্গম হওয়ার শক্তি পায়, কারণ শক্তির জন্য শর্করা দরকার। এই জন্য বীজের লিপিড থাকে, তো ওই লিপিডটা বা ওই চর্বিটা ভেঙে যাতে পরে বীজ অঙ্কুরোদ্গম হয়। ফলেও থাকে, অনেক ফল আছে যাদের মধ্যে অনেক চর্বি থাকে। নর্মালি ফলে শর্করার প্রোটিন বেশি থাকে, ফলে নর্মালি শর্করার প্রোটিন বেশি থাকে। তারপরে কিছু কিছু ফল আছে ওখানে অনেক অনেক ফ্যাটি টাইপের হয়। যেমন একটা এক্সাম্পল, রিসেন্টলি তোমাদের ভাবি আমার একটা ফলের একটা একটা স্পেশাল একটা ডিশ খাওয়াইছে, সেটা হচ্ছে অ্যাভোকাডো টোস্ট। অ্যাভোকাডো কিনে নিয়ে এসে বলছে অ্যাভোকাডো টোস্ট বানায় খাওয়াইছে আমাকে। তো অ্যাভোকাডো অনেক ওয়াইলি কিন্তু একটা খাবার, ঠিক আছে?
তো এই জন্য ফল আর বীজে অধিক পরিমাণে লিপিড থাকে, বিশেষ করে বীজে বেশি থাকে। বীজে বেশি থাকে, এটার এক্সাম্পলটাই হচ্ছে বীজ থেকে আমরা তেল পাই, যেমন সয়াবিনের, সরিষা, বীজ থেকে আমরা কি পাই? তেল পাই। তো তেলও তো একটা লিপিড। ওকে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের সমন্বয়ে স্নেহ জাতীয় পদার্থকে লিপিড বলা হয়। লিপিডের সংজ্ঞা তাহলে কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের সমন্বয়ে স্নেহ জাতীয় পদার্থকে লিপিড বলা হয়। স্নেহ জাতীয় পদার্থকে মানে কিছু বৈশিষ্ট্য তাদের আছে। রাসায়নিকভাবে অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিড এস্টারকে লিপিড বলে, এই কথা একটু মনে রাখবা। অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিড এস্টারকে সাধারণত লিপিড বলে। ঠিক আছে, লিপিড তেল চর্বি রূপে থাকতে পারে, এখানে আমরা পরে আসি। যেমন শক্ত বা কঠিন লিপিডকে চর্বি বা স্নেহ এবং তরল লিপিডকে তেল বলা হয়। এটা তো আমরা জানি, একটু আগে দেখছি। লিপিডে কোনো নির্দিষ্ট গলনাঙ্ক নাই, কোনো নির্দিষ্ট গলনাঙ্ক নাই, কারণ লিপিড বিভিন্ন রকমের লিপিড আছে, এক এক লিপিড এক এক তাপমাত্রায় গলে। প্রাণীজ চর্বি, ঘি, মাখন, দুধ লিপিডের উৎস। উদ্ভিদ থেকে সরিষার তেল, সয়াবিন, নারকেল, সূর্যমুখী, বাদাম, অলিভ অয়েল, পাম অয়েল, এখান থেকে লিপিড পাওয়া যায়। এটা কিন্তু এমসিকিউতে আসে, কোথায় কোথায় কোন লিপিড। প্রাণীজ লিপিড কি? চর্বি, ডাইরেক্ট চর্বি। আমরা যে বিভিন্ন খাসি বা বিভিন্ন পশু মাংস খাই, মুরগির মাংস, এখানে লিপিড আছে, চর্বি। তারপরে ঘি খাই, লিপিড। মাখন, লিপিড। দুধেও লিপিড, দুধের যে ফ্যাট, ওটাই লিপিড। উদ্ভিদ থেকে সরিষার তেল খাই আমরা, লিপিড। তিল লিপিড, সয়াবিন লিপিড, নারিকেল তেল লিপিড, সূর্যমুখী লিপিড, সূর্যমুখীর তেল আর কি, বাদামও লিপিড, অলিভ অয়েল, পাম অয়েল লিপিড। ইভেন আকন্দ, ভেড়ার লোম, হাঙর, মৌচাক, তিমির দেহ প্রচুর পরিমাণ লিপিড আছে। এগুলো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ যেখান থেকে তুমি তেল চর্বি পাচ্ছ, সহজ কথায় তেল, চর্বি, মোম, ইভেন মৌচাক লিপিড। এখন আসলে লিপিডের বৈশিষ্ট্য, এখানে আমরা একটু আসি। বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন। সহজ কথাবার্তা বললাম, এগুলো ভিতরে ঢুকলে অনেক কিছু বলা যায়, বাট আসলে প্রয়োজন নাই, সত্যি কথা যেটা। বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন। এখন বলতে পারো ভাই অনেক তেলের তো ঘ্রাণ আছে, তো এই জন্য বললাম এটা সাধারণ বৈশিষ্ট্য ভাই, এটা সাধারণ বৈশিষ্ট্য। এদেরকে সবার মধ্যে মেলানো যাবে না, এটা সাধারণ বৈশিষ্ট্য। অনেক তেলের সুন্দর ঘ্রাণ আছে, যেমন টারপিনের মধ্যে তো বর্ণ আছে, ঘ্রাণ আছে। আমরা টিকটক গিয়ে বলছি, বলে আসি না টারপিনের কথা? টারপিনে কি আছে? টারপিনে কি আছে? সুগন্ধি। তাহলে কমন কিছু ক্যারেক্টারিস্টিক্স এগুলো, হ্যাঁ। তো এই জন্য আমি এই লাইনটাকে দাগাচ্ছি না, কারণ কি দরকার, মিলতেছে না যেহেতু। পানিতে প্রায় অদ্রবণীয়। পানিতে প্রায় অদ্রবণীয় বলতে আসলেই অদ্রবণীয়। খেয়াল করো, তেল আর পানি কখনো মেশে? কখনোই মেশে না। তেল কখনো পানিতে মেশে না, আলাদা লেয়ার করে উপরে ভেসে থাকে। কেন? কারণ পানি একটা পোলার যৌগ। এটাকে আমি আগে আলোচনা করছিলাম তোমাদের সাথে, পোলার আর অ্যাপোলার দিয়ে। পোলার যৌগ নিয়ে কি কথা বলছিলাম? তড়িৎ ঋণাত্মকতা বলছিলাম না? পড়ছো তো মনে হয়, এটা তড়িৎ ঋণাত্মকতা পড়ছো না? তড়িৎ ঋণাত্মকতা, পোলার যৌগ, অ্যাপোলার যৌগ তোমাদের পড়ায় নাই হিমেল ভাইয়া? পানির ডাইপোল তৈরি হয়, একটা ধনাত্মক মেরু, একটা ঋণাত্মক মেরু তৈরি হয়, তড়িৎ ঋণাত্মকতা পড়ছো তো? ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে পোলার যৌগ। কিন্তু তেল একটা অপোলার যৌগ। অপোলার যৌগ, শুধু তেল না, নট অনলি তেল, পুরো লিপিডটাই একটা অপোলার যৌগ। অ্যাপোলার, অপোলার মানে অ্যাপোলার আর কি, পোলার না। সুতরাং পোলার যৌগ পোলার যৌগের সাথে মিশতে পারে। যার মেরু আছে পজিটিভ নেগেটিভ, সেই তো একটা পজিটিভ নেগেটিভের সাথে বন্ধন করতে পারবে। এর তো কিছু মেরু টেরু নাই, তাহলে সে করতে পারবে না, সহজ হিসাব। এই জন্য তেল কখনো পানিতে মেশে না, বরঞ্চ তেল যদি হালকা হয় তাহলে পানির উপর ভাসে। তেল নর্মালি পানি থেকে হালকা হয়। আচ্ছা, এরা ইথার, অ্যালকোহল, বেনজিন, ক্লোরোফর্ম, অ্যাসিডন, পেট্রোলিয়াম ইত্যাদি দ্রবণীয়। মানে পানিতে দ্রবণীয় না, তার মানে বাকি যা আছে সবাই কিছুতে দ্রবণীয়। সহজ হিসাব, এটা এমনি মনে থাকে। পানিতে যেহেতু দ্রবণীয় না, তাহলে বাকি যা আছে মোটামুটি সবকিছুতে হিসাব মিশে। এরা ফ্যাটি অ্যাসিডের অ্যাস্টার হিসাবে বিরাজ করে। এখন এই লাইনটা বারবার আসতেছে যে অ্যাস্টার অ্যাস্টার অ্যাস্টার, বা এটা একটু বুঝান। তার মধ্যে আমি একটু দাগাই দিই, লিপিড পানির চেয়ে হালকা দেয় পানিতে ভাসে, এটা আমি আগে থেকে দিয়ে দিলাম। নির্দিষ্ট কোনো গলনাঙ্ক নাই। আর সুদান 3 দ্রবণ যোগ করলে লাল বর্ণ ধারণ করে। সুদান 3 একটা রিয়াজেন্ট, আমরা শর্করার ক্ষেত্রে যেরকম দেখছিলাম বেনজিক দ্রবণ যুক্ত করলে শর্করা লাল বর্ণের অধক্ষেপ দেয়, তেমনি কোন জায়গায় লিপিড আছে কিনা এটা বোঝার জন্য সুদান 3 দ্রবণ যুক্ত করবা, দেখবে লাল বর্ণের একটা অধক্ষেপ পড়বে। ঠিক আছে, কিছু লিপিড তরল যেমন তেল, কিছু লিপিড কঠিন, এটুকু আমরা ক্লিয়ার। এখন আমরা এই অ্যাস্টারের ব্যাপারটায় আসি।
হোয়াট ইজ এস্টার? দেখো আমরা প্রথমে বলছি অ্যালকোহল প্লাস ফ্যাটি অ্যাসিড মিলে হয় লিপিড। অ্যাকচুয়ালি অ্যালকোহল আর ফ্যাটি অ্যাসিড মিলে হয় অ্যাকচুয়ালি অ্যাস্টার। অ্যালকোহল আর ফ্যাটি অ্যাসিড মিলে হয় আসলে অ্যাকচুয়ালি অ্যাস্টার প্লাস পানি। অ্যাস্টার প্লাস পানি আমি তোমাদের দেখাই। ধরো ফ্যাটি অ্যাসিড CH3, একটু বড় ফ্যাটি অ্যাসিড নিই আমরা, আর ছোট ছোট নিই, C2H5 COOH, এটা একটা ফ্যাটি অ্যাসিড, এটা অ্যালকোহল নেই। আচ্ছা আগে মনে হয় অ্যালকোহলটা নিলে ভালো হতো, আগে আমরা অ্যালকোহলটা নিয়ে নিই। C2H5OH, এটা তো একটা অ্যালকোহল, সবাই তো জানো এটা অ্যালকোহল। এবার আমরা একটা ফ্যাটি অ্যাসিড নিই, C2H5COOH, এটা ফ্যাটি অ্যাসিড, অ্যাসিড, জৈব অ্যাসিড। আমরা এটা একটু ঘুরাই লিখবো, C2H5টাকে এইদিকে দিয়ে দিই আর COOHটাকে এইদিকে একটু ঘুরাই লিখি। কেমনে লিখবো দেখো তো COOHটাকে? আমরা যদি COOHটাকে এভাবে লিখি HOOC, তাহলে কি ভুল হবে বলো তো? ভুল হয়েছে কি? এটা একই জিনিস না বলো তো? আমি এখন থেকে এইভাবে লিখবো, কারণ কার্বনের সাথে তো কার্বনের বন্ধন, অ্যাকচুয়ালি কার্বনের সাথে তো অক্সিজেনের বন্ধন না। যখন আমরা এইভাবে লিখি C2H5COOH, এটা আসলে ভুল, কারণ হাইড্রোজেনের সাথে তো কার্বনের বন্ধন না, কার্বনের বন্ধন কার্বনের সাথে, তাহলে এটা রাইট, এটা বেশি রাইট, একই জিনিস। এখান থেকে তুমি একটা কাজ করতে পারবা, এখান থেকে OH আর এখান থেকে H বাদ দিতে পারবা, কারণ তোমরা জানো রাসায়নিক বন্ধন হলে আলটিমেটলি কারে বাদ দেওয়া লাগে, তোমাদের মুখস্থ হয়ে গেছে মনে হয়। কোনো জায়গায় রাসায়নিক বন্ধন হওয়ার জন্য কারে বাদ দিতে হয় বলো? মুখস্থ রাইলো মনে হয় এটা, পানি বাদ দিতে হয়, পানি বাদ দিতে হয়। তো এই সেই পানি, এদিকে দিয়ে দিলাম, পানিকে এদিকে দিয়ে দিলাম, এই সেই পানি। আর কি থাকলো? আর কি থাকলো? তো সহজ জিনিস, C2H5O, এই যে C2H5O, এটুক তো নাই, পানি হয়ে গেছে, তাহলে OOC C2H5, এই যে মাঝখানে যে জিনিসটা তৈরি হইলো, এটা একটা অ্যাস্টার, এটা একটা অ্যাস্টার। এই যে OOC বা COO বা OCO যেটাই বলো না কেন, এটা একটা অ্যাস্টার। এই জিনিসটা হচ্ছে একটা অ্যাস্টার, এটা একটা অ্যাস্টার। এটাকে আমরা একটু অনেক বড় লেভেলে নিয়ে যাব। বড় লেভেল মানে কি? আমরা এখানে যে অ্যালকোহলটা ব্যবহার করবো, এটা একটা উচ্চতর অ্যালকোহল ব্যবহার করবো। আমরা একটা উচ্চতর অ্যালকোহল ব্যবহার করবো মোম বানানোর জন্য। দেখি তোমাদের বইয়ের সাথে মিলাই করি, তাহলে একসাথে দুই জিনিস হয়ে যাবে। তোমাদের বইয়ের কথা মতো অনেক জটিলতা আছে, আমি সহজ করে দিচ্ছি। C16 ধরি তোমাদের বইয়ের সাথে মিলানোর জন্য। C16, 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 H কত হবে তাহলে? যদি অ্যালকোহল বানাইতে হয় তাহলে CnH2n প্লাস 1OH, তাই না? তাহলে C16, 16 32, CH33OH, দেখো তো হয়েছে কিনা অ্যালকোহলটা? C16H35OH হয়েছে কিনা অ্যালকোহলটা? হয়েছে। এটা হচ্ছে একটা অ্যালকোহল, উচ্চতর অ্যালকোহল, উচ্চতর অ্যালকোহল। উচ্চতর অ্যালকোহলের সাথে আমরা 14 রেঞ্জের একটা অ্যালকোহল ব্যবহার করব, এই অ্যাসিড ব্যবহার করব, HOOC C14, 14 গুণে 28, H29, 14 গুণে 28, 29, হয়েছে কিনা? সতেরো 32, 33, C17, 17, হ্যাঁ ঠিক আছে। এখন এখান থেকে আমরা পানি অপসারণ করব।
পানি অপসারিত হয়ে যাবে এখান থেকে। পানি যদি অপসারিত হয়ে যায় তাহলে এখানে কি থাকবে? C16 H33 O OC, এই OC আসছে লাল থেকে, ওইদিকে আসছে C14 H29, আর পাশাপাশি ওই সেই পানি। আমরা একটু সেম দেখো তো, এই বিক্রিয়া সেম না বলো তো? খালি একটু কার্বনের সংখ্যা বড় হয়ে গেছে। এটাও অ্যাস্টার, এটাও একটা অ্যাস্টার, দুটোই মধ্যে অ্যাস্টার, এ ব্যাপারে কোনো ডাউট নাই যে দুটোই অ্যাস্টার, দুটাই যে অ্যাস্টার কোনো ডাউট নাই। ডিফারেন্স ইজ এই স্টারটাকে আমরা বলবো ওয়াক্স বা মোম, যে অ্যাস্টারটাকে আমরা বলবো ওয়াক্স বা মোম। উচ্চতর ফ্যাটি অ্যাসিড উচ্চতর অ্যালকোহল মিলে মোম তৈরি করলো। উচ্চতর মানে কি? কার্বনের সংখ্যা বেশি। এখন কেন নির্দিষ্ট গলনাঙ্ক নাই? এই যেটা কথা, নির্দিষ্ট গলনাঙ্ক নাই ভাই। জাস্ট তুমি এখানে কার্বনের সংখ্যা আরেকটু বাড়াই দিবা, এখানে কার্বনের সংখ্যা আরেকটু বাড়াইবা দিবা, এটা আরেকটা মোম হয়ে যাবে। ওয়াক্স মানে মোম। যেমন তোমাদের বইয়ের মধ্যে উল্লেখ করা আছে যে এখানে ফ্যাটি অ্যাসিড থাকে 14 থেকে 36 কার্বনের মধ্যে, এই ফ্যাটি অ্যাসিডটা থাকে 14 থেকে 36 কার্বনের মধ্যে, আর অ্যালকোহলটা থাকে 16 থেকে 36 কার্বনের মধ্যে। বোঝা অবস্থা? তার মানে এখানে কার্বনের সংখ্যা একটু চেঞ্জ করলে কি মোমটা চেঞ্জ হয়ে যাবে না বলো তো? কার্বনের সংখ্যা যদি একটু চেঞ্জ হয়ে যায়, মোমের বৈশিষ্ট্য সব চেঞ্জ হয়ে যাবে না? হবে কিনা? এটাই একটা কারণ যে নির্দিষ্ট কোনো গলনাঙ্ক তুমি পাবা না। যত বেশি কার্বন বাড়বে তত বন্ধন বাড়বে, তত এটাকে ভাঙতে তাপ বেশি লাগবে না কম লাগবে বলো? বন্ধন যত বড় তাকে ভাঙার জন্য শক্তি বেশি দরকার না কম দরকার বলো? কেমন পড়ছে 9-10? বন্ধন যত বড় তাকে ভাঙতে শক্তি বেশি লাগে না কম লাগে? বন্ধন যত বড় তাকে ভাঙতে শক্তি ততই বেশি লাগে। তাহলে বন্ধন কখন বড় হবে? কার্বনের সংখ্যা যত বেশি হবে। কার্বনের সংখ্যা বাড়ার সাথে সাথে গলনাঙ্ক স্থূলাঙ্ক বাড়তে থাকবে। নির্দিষ্ট কোনো গলনাঙ্ক নাই এর। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা মোম শিখে ফেললাম। আমরা এটাও দেখে ফেললাম যে ফ্যাটি অ্যাসিডের অ্যাস্টার হিসেবে সে কেন আছে। ফ্যাটি অ্যাসিডটা অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে অ্যাস্টার হয়ে গেছে। এখন যদি আমরা এই লাইনটাকে দাগাই যে হাইড্রোলাইসিস মানে ভাঙলে এরা ফ্যাটি অ্যাসিডের গ্লিসারলে পরিণত হয়, কথাটা কি মিলে কিনা? গ্লিসারল নিজে একটা অ্যালকোহল। আণবিক ওজন বৃদ্ধির সাথে সাথে গলনাঙ্ক বেড়ে যায়, এই কথাটাই আমরা একটু আগে দেখলাম যে যত ভর বাড়বে তত গলনাঙ্ক বাড়বে, নির্দিষ্ট এই জন্য কোনো গলনাঙ্ক নাই। আমি বলতে পারবো ভাই এই গ্লিসারল এ কাহা সে আয়া, এ কি আহে? আসো আমরা এইখানে যে অ্যালকোহলটা ব্যবহার করছিলাম ভাই, এটা একটা মোম তো বলেই দিলাম। এখানে যে আমরা অ্যালকোহল ব্যবহার করছিলাম, এখানে ওএস কয়টা? একটু ঠান্ডা মাথায় উত্তর দিও। আমরা যে অ্যালকোহল ব্যবহার করছি সেই অ্যালকোহলে ওএস কয়টা? দেখে উত্তর দিও। আমরা যে অ্যালকোহল ব্যবহার করছি সেই অ্যালকোহলে ওএস কয়টা? দেখে পরে উত্তর দিবা। একটা। আমরা 3টা ওয়েস আছে এরকম একটা অ্যালকোহলের নাম বলতে পারবো কেউ? 3টা ওয়েস আছে, 3টা ওয়েস। একটা অ্যালকোহলের মধ্যে 3টা ওয়েজ। লুক, CH3OH, CH2OH, সরি, CH2OH, CHOH, CH2OH। কোষ রসায়নের শুরুতে একে আমরা তোমাদের চেনে আসছি। এর নাম কি? গ্লিসারিন বা গ্লিসারল। গ্লিসারিন বা গ্লিসারল, গ্লিসারিন বা গ্লিসারল চিনি আমরা একে। এখান থেকে তো আমরা গ্লিসারঅ্যালডিহাইড বানাইছিলাম নাকি, মনে আছে? গ্লিসারঅ্যালডিহাইড আমরা এখান থেকে বানাইছিলাম না? এখান থেকে তো আমরা গ্লিসারঅ্যালডিহাইড, সব থেকে ছোট অ্যালডিহাইড বানাইছিলাম। এটার নাম হচ্ছে গ্লিসারল। গ্লিসারল কেন? কারণ এখানে অ্যালকোহল মূলক আছে, আছে কি না বলো? অ্যালকোহল মূলক আছে কি না? আছে। কয়টা অ্যালকোহল মূলক? কয়টা? একটা, দুইটা, তিনটা।
তাহলে এইখানে অ্যালকোহলমূলক ছিল একটা, এখানে অ্যালকোহলমূলক তিনটা, ওইটাও অ্যালকোহল এটাও অ্যালকোহল, পার্থক্য কি? এইটাকে বলা হবে মোনোহাইড্রিক অ্যালকোহল। খেয়াল করো, এটা হচ্ছে একটা মোনোহাইড্রিক অ্যালকোহল। বুঝছো কেন এই শব্দটার মানে? এটা যেটা মোনোহাইড্রিক অ্যালকোহল, এই যে এটা মানে বুঝছো কিনা? মোনোহাইড্রিক মানে কি? মোনোহাইড্রো মানে ওইস একটা। এটাকে আমি কি বলবো বলো? কেউ যদি এটা বুঝে থাকো তাহলে এটাকে বলো, কি বলবো আমি? এটাকে আমি বলবো, কুইক বলো তো দেখি কে পারো। ট্রাই হাইড্রিক অ্যালকোহল। এটাকে আমরা বলবো ট্রাইহাইড্রিক অ্যালকোহল। এখন আমরা ট্রাইহাইড্রিক অ্যালকোহল নিলাম একটা, ট্রাইহাইড্রিক অ্যালকোহল নিলাম যার নাম হচ্ছে গ্লিসারল। গ্লিসারলটাকে একটু নিচে রাখি লেখার সুবিধার্থে, পরে আবার উপরে তুলে দিবনি। এটা হচ্ছে গ্লিসারল, ট্রাইহাইড্রিক অ্যালকোহল। গ্লিসারল একটা ট্রাইহাইড্রিক অ্যালকোহল। ওএইচ আছে তিনটা, আর ওএইচ এর সাথে বিক্রিয়া করার জন্য এখানে COOH, তাই না? দেখো তো, দেখে মনে হচ্ছে না এই ওএইচ এর জন্য এই COOH টা আসছে, আমরা ঘুরায় লিখছি। তাহলে এখানে ওএইচ আছে তিনটা, তাহলে কয়টা COOH এখানে যুক্ত হতে পারবে বলো? ওএইচ তো তিনটা আছে, কয়টা COOH এখানে যুক্ত হতে পারবে? তিনটা। তিনটা COOH যুক্ত হতে পারবে, অর্থাৎ তিনটা ফ্যাটি অ্যাসিড এখানে যুক্ত হতে পারবে। কয়টা ফ্যাটি অ্যাসিড এখানে যুক্ত হতে পারবে? তিনটা। এই তিনটা ফ্যাটি অ্যাসিড এখানে যুক্ত হতে পারবে। C17H35 যেটা কমনলি ব্যবহার হয়, C17H35 কমনলি এটা ব্যবহার হয়। C17H35 এটাকে কমনলি ব্যবহার করা হয়। তিনটা যুক্ত হতে পারবে কিনা বলো তো? তিনে যুক্ত হয়ে যাবে না? তিনে যুক্ত হয়ে যাবে। পরে যুক্ত হবে তিনটা। তিনটা এবং তিনজনই পানি অপসারণ করার চেষ্টা করবে। কয় অণু পানি তৈরি হবে? 3 অণু। কয় অণু পানি তৈরি হবে? 3 অণু। তিন অণু পানি তৈরি হবে। এবং এখানে আলটিমেটলি সামা এটা কেমন আসবে? CH2O ও CHO CH2O OC C17H35 OC C17H35 OC C17H35 এবং কয় অণু পানি বের হয়েছে? 3 অণু। বলতো এটাও কি একটা অ্যাস্টার না? যদি আমি বলি এটাও একটা অ্যাস্টার, কেউ ভুল হবে? কারণ দেখো তো, কেন অ্যাস্টার হবে না? কেন সে অ্যাস্টার হবে না? তার কাছে তো এই যে OC আছে, তো একটা না তিনটা করে আছে। OC তো তিনটা করে আছে, যার কারণে অ্যাস্টার হয়। এই যে OC তিনটা করে আছে, যে কারণে অ্যাস্টার হয়। সেটা অ্যাস্টার, নিঃসন্দেহে সে একটা অ্যাস্টার। কিন্তু এবার কি আমি মোনোহাইড্রিক অ্যালকোহল ব্যবহার করছি না ট্রাইহাইড্রিক অ্যালকোহল ব্যবহার করছি? মোনোহাইড্রিক অ্যালকোহল ব্যবহার করছি না ট্রাইহাইড্রিক অ্যালকোহল ব্যবহার করছি? আমি ট্রাইহাইড্রিক অ্যালকোহল ব্যবহার করছি। তাহলে এখন আর মোম হবে না, মনে রাখবা মোনোমোম। মনে রাখার টেকনিক, হচ্ছে মোনোমোম। মোনোমোম মোনোমোম আর ট্রাইতেল 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 মোনোমোম ট্রাইতেল, তেল চর্বি। তো এটা হবে চর্বি। এটা হচ্ছে এই অ্যাস্টারটার নাম হচ্ছে চর্বি। এই অ্যাস্টারটার নাম হচ্ছে চর্বি। এই অ্যাস্টারটার নাম কি? চর্বি। গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড মিলে তৈরি করলো চর্বি। তেল কেমনে হবে? সব সেম থাকবে, একটু চেঞ্জ হয়ে যাবে। সেটা কি? সবই সেম থাকবে, একটু চেঞ্জ হবে। চেঞ্জটা কোথায় আসবে? C17H35 এর বদলে আমরা এখানে একটা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড ব্যবহার করবো। এখন আসবে সম্পৃক্ত কি আর অসম্পৃক্ত কি, এই কোশ্চেনটা এখন মাথায় আসবে। সম্পৃক্ত কি আর অসম্পৃক্ত কি? COOH কার্বন 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 CH3 দিয়ে শেষ করে দিলাম।
সেম জিনিস যদি আমরা এখানে আনি, যদি আমরা মাঝখানে একটা দ্বিবন্ধন দিয়ে দিই, দ্বিবন্ধন দিয়ে দিলাম, এটা একক বন্ধন, এটা দ্বিবন্ধন, এটাও একটা অ্যাসিড, এটাও একটা অ্যাসিড। এখন তোমরা বলো তো কোনটা সম্পৃক্ত আর কোনটা অসম্পৃক্ত, দেখি তোমাদের কেমন 9-10 পড়া মনে আছে, কোনটা সম্পৃক্ত আর কোনটা অসম্পৃক্ত। একক বন্ধনটা সম্পৃক্ত না অসম্পৃক্ত, এটা আগে বলো। একক বন্ধনটা সম্পৃক্ত না অসম্পৃক্ত, স্যাচুরেটেড না আনস্যাচুরেটেড? এক বন্ধন সম্পৃক্ত না অসম্পৃক্ত, ভেবে উত্তর দাও। একক বন্ধন সম্পৃক্ত না অসম্পৃক্ত? একক বন্ধন হচ্ছে সম্পৃক্ত। অসম্পৃক্ত কে কে লিখছে? এটা সম্পৃক্ত, স্যাচুরেটেড, এটা অসম্পৃক্ত। এটা সম্পৃক্ত, এটা অসম্পৃক্ত। এখন দেখো স্ট্রাকচারটা কেমন হয়। যখন তুমি সম্পৃক্ত ব্যবহার করো তখন এরকম স্টেট থাকে জিনিসটা, পুরো স্ট্রাকচারটা স্টেট থাকে। ফ্যাটি অ্যাসিডের পুরো স্ট্রাকচারটা এরকম স্টেট থাকে। আর যখন তুমি অসম্পৃক্ত ব্যবহার করো, যেখানে তুমি দ্বিবন্ধন দিছো এইখান থেকে একটু বেঁকে যায়, যেখানে তুমি দ্বিবন্ধন আনছো এই যেখানে, এখান থেকে একটু বেঁকে যায়। তাহলে অসম্পৃক্তটা একটু বাঁকা থাকে, দ্বিবন্ধন থাকার কারণে বাঁকা থাকে। দেখবা তোমাদের আমি দেখাই দ্বিবন্ধনকে কেমনে বাঁকায় দেখায়। আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, দ্বিবন্ধনটা কেমনে দেখতে বাঁকা লাগে দেখো, এই যে যেখানে দ্বিবন্ধন আছে ওই জায়গাটা একটু বেঁকে যায়, স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায়। দেখছো যেখানে দ্বিবন্ধন আছে ওই জায়গাটা বেঁকে গেছে না? দেখো তো, এটা পারফেক্ট এক্সাম্পল। স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড একদম একক কার্বন, কার্বন কার্বন একক বন্ধন, আর যেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন হয়ে গেছে এখানে বেঁকে গেছে। বুঝো ব্যাপারটা? স্যাচুরেটেড আনস্যাচুরেটেড বুঝছি তো? তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটা? যেখানে কার্বন কার্বন একক বন্ধন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটা? যেখানে কার্বন কার্বন একটা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে, ত্রিবন্ধনও থাকতে পারে। এখন যেটা মনে রাখবা, যত সম্পৃক্ত হবে তত কার্বন যুক্ত হওয়ার ক্ষমতা বাড়বে। এখন আমরা একটু অন্য পেজে যাই, আমরা এখানে পরে আসবো আবার। হ্যাঁ, আমরা একটু অন্য পেজে যাই। দেখো COOH, এটা হচ্ছে অ্যালকোহল, মানে অ্যাসিড মূলক। আর তারপরে কার্বনের হাত দিতে থাকবো, 1 2 3 4 5 6 7 8 9 দিলাম, শেষ। প্রত্যেক কার্বনে 4টা করে হাত, তাই না? 4টা করে হাত। যদি কোনো জায়গায় যদি দ্বিবন্ধন হয়ে যায় ভাই, তাহলে হাত কি হবে? নিজেদের মধ্যে ব্যবহার হয়ে যাবে না? কোনো জায়গায় যদি দ্বিবন্ধন থাকে একটা, তাহলে হাত নিজেদের মধ্যে ব্যবহার হয়ে যাবে। কোনো জায়গায় দ্বিবন্ধন থাকা মানে কি? হাত নিজেদের মধ্যে ব্যবহার হয়ে যাওয়া, হাত কমে যাওয়া। যার কারণে এই জায়গাটায় আমার তো এখানে একটু বাঁকাই দিই এটাকে, আমার তো আঁকানোর সময় বাঁকাই, কোন দিকে বাঁকবে ওটা বিষয় না, বাঁকবে এটা মনে রাখো। তাহলে দ্বিবন্ধন থাকলে হাত তো কমে গেল, একটু বুঝছো কিনা বলো? দ্বিবন্ধন থাকলে যে নিজেদের মধ্যে যুক্ত হওয়ার ক্ষমতা কমলে, এটুকু তো বুঝছো। এখন তোমরা জিনিস চিন্তা করো, যদি এই জিনিসটা সম্পৃক্ত, এটা অসম্পৃক্ত, কেন? খেয়াল করো, এটা একটা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, একদম লম্বা স্টেট। তার একটা এটা আরেকটা, এনা আরেকটা, এখানে আরেকটা। সম্পৃক্তগুলো কি একটার সাথে একটা এরকম লেগে থাকতে পারবে না? অনেকগুলো, বলো তো। সম্পৃক্তগুলো কি একটার সাথে একটা অনেকগুলো এরকম লেগে থাকতে পারবে কিনা বলো? একসাথে একটা কাছাকাছি থাকতে পারবে কারা? সম্পৃক্তরা।
অসম্পৃক্ততার ঝামেলা কি? আসলো একটু কিছুক্ষণ এসে ডেকে গেল, ডেকে গেল। বাঘটা একবার না কয়েকবার হইতে পারে, কয়েকবার হইতে পারে, এরকম হইতে পারে। আসলো, বাঁকলো, উঠলো, আবার সোজা গেল, আবার আসলো, বাঁকলো, উঠলো, আবার সোজা গেল, তারপর একদম বেঁকে গেল। এটা মানে কি? কয়েকটা দ্বিবন্ধন। এটার মানে কি জানো? এটা মানে হচ্ছে কয়েকটা দ্বিবন্ধন আছে। দ্বিবন্ধনের সঙ্গে একটা না কয়েকটা, কয়েকটা দ্বিবন্ধন। তো আমরা এই জটিলতায় না যাই, এটা অনেক বেশি জটিল হয়ে যায়, এটা আমরা গেলাম না, আমরা এটার মধ্যেই থাকি, এটাকে আমরা কম্বাইন করে দিই। এখন দেখো তো, এটাকে যখন আমি আরেকটা আনতে যাবো, তখন কি তারা পাশাপাশি আরামসে থাকতে পারবে নিজেদের মধ্যে? এদের মধ্যে ডিস্টেন্স গুলা বাঁকা বাঁকা যেহেতু, আঁকা বাঁকা যেহেতু, ডিস্টেন্স গুলা বাড়তে থাকবে। কেমনে ভালো করে বুঝবা? এই যে যখন এই যে এরকম হইতে থাকবে, এরকম এরকম যখন জিনিসটা হইতে থাকবে, তখন তুমি এদেরকে চাইলেও একসাথে অনেকগুলাকে এভাবে করে রাখতে পারবা না। এদের মাঝখানে দূরত্ব কি হতে থাকবে? বাড়তে থাকবে। এদের মাঝখানে দূরত্ব কি হতে থাকবে? বাড়তে থাকবে। তাহলে দেখো তো, স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড মধ্যে পার্থক্য কি হয়ে গেল? এটা একটু ঢুলা ঢুলা হয়ে গেল, ঢিলা ঢিলা হয়ে গেল, আর এরা একদম টাইট হয়ে গেল। এবং কার্বন কার্বন একক বন্ধন থাকার কারণে কার্বনের চেনটা বড় হইতে পারে, আর দ্বিবন্ধন হওয়ার কারণে কার্বনের চেনটা ছোট হইতে থাকে। তোমাকে 100টা কার্বন দেওয়া হলো, বলে একক বন্ধন দিয়ে বড় করতে থাকো, তুমি অনেক বড় করতে পারবা। তোমাকে বললো মাঝখানে কয়েকটা দ্বিবন্ধন দিয়ে দাও, তখন কিন্তু পার্শ্ব শিকল তৈরি হতে থাকবে। ঠিক আছে? আমি বলতে চাচ্ছি এইটাই, যে যখন কার্বন কার্বন একক বন্ধন থাকে, সম্পৃক্ত থাকে, তখন তারা একসাথে কানেক্টেড থাকতে পারে অনেক বেশি। অনেকগুলা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড একসাথে কানেক্টেড থাকতে পারে। আর যখন কোনো জিনিস একসাথে ঘন হয়ে যায়, কোনো জিনিস ঘন হয়ে যায়, তখন তার ঘনত্ব বাড়ে না কমে? বলো, তখন তার ঘনত্ব বাড়ে না কমে? বাড়ে। আর ঘনত্ব বাড়লে জিনিসটা কঠিন হয় না তরল হয়? তো জিনিসটা কঠিন হয় না তরল হয়? কঠিন হতে থাকে। আর এখানে ঘনত্ব কমতে থাকে নিজেদের মধ্যে। ঘনত্ব কমতে থাকলে জিনিসটা কি হতে থাকে? তরল হইতে থাকে। এই জন্য এটা হবে তেল, এটা হবে চর্বি। বুঝছো? বুঝছো কিনা আমার কথা? এখানে এই সাইনটা ব্যবহার করি। কেন তেল আর চর্বি হয়েছে? তাহলে এখানে এটা কেন চর্বি হয়েছে বুঝছো তো? কারণ এখানে কার্বন কার্বন একক বন্ধন, C17H35 কার্বন কার্বন একক বন্ধন। কেমনে? খেয়াল করো, C17H35, এটা মানে কি CnH2n+1, আর CnH2n-1 এটা হচ্ছে অসম্পৃক্ত। কার্বন কার্বন একটা কমে গেছে, তাহলে এখানে কি হইতো? C17H33 হইতো না? বলতো এরকম হইতো না? বলতো দুইটা হাইড্রোজেন কমে যেত না? এখানে হইছে এটা। যদি একটা একক একটা দ্বিবন্ধন থাকে, তাহলে কি কার্বন কয়টা কমবে? একটা দ্বিবন্ধন থাকার কারণে কার্বন কয়টা কমছে দেখো তো? একটা দ্বিবন্ধন থাকার কারণে কার্বন কয়টা কমছে? দুইটা। তাই যে দুইটা কমে গেছে। C17H35 হচ্ছে সম্পৃক্তর জন্য, অর্থাৎ স্যাচুরেটেডের জন্য, আর C7H33 হচ্ছে আনস্যাচুরেটেডের কারণে। এখন বলো, এটা দিয়ে কি হবে, এটা দিয়ে কি হবে? 1 আর 2। 1 দিয়ে যদি আমি লিপিড বানাই তাহলে কি হবে? 2 দিয়ে লিপিড বানাইলে কি হবে? কুইকলি উত্তরটা দেখি কেমন বুঝলা। এটা অনেক ঘন হবে। কোনো জিনিস ঘন হলে কি হয়? কঠিন হয়। তার মানে 1 ইজ ফর ফ্যাট আর 2 ইজ ফর অয়েল। এই জন্য এটা তরল হয়ে যায়, এটা কঠিন হয়ে যায়। বেসিক কনসেপ্ট। তাহলে আমরা জাস্ট কিচ্ছু না, এখান থেকে এগুলোকে কমায়া 33 বানাই দিই।
33 করে দিই, এগুলোকে কমায় 33 করে দিই, তাহলে এটা আর চর্বি থাকবে না, এটা হয়ে যাবে কি তেল। হয়ে গেছে তেল আর চর্বি সংকেত, তেল আর চর্বি সংকেত হয়ে গেছে। আরেকটা কথা মনে রাখবা, তেল কিন্তু চাইলে অত বেশি বড় হইতে পারবে না। কেন পারবে না বলতো? কারণ ওই যে কার্বন কার্বন দ্বিবন্ধন, দ্বিবন্ধন হওয়ার কারণে সে অত বেশি বন্ধন তৈরি করতে পারবে না, বড় করে পারবে না। আর তেল পারবে না, চর্বি পারবে। সহজ হিসাব। এখন তুমি তেল আর চর্বির পার্থক্য এখান থেকে বানাইতে পারবা। এখান থেকে তুমি তেল আর চর্বির পার্থক্য বানাইতে পারবা। কেমনে পারবা? তেলের চর্বির শিকলটা লম্বা হবে না খাটো হবে? বলো, চর্বির শিকলটা লম্বা হবে না খাটো হবে? লম্বা শিকল। আর খাটো শিকল হবে, কারণ কার্বন কার্বন দ্বিবন্ধন, অনেক কার্বন শেষ হয়ে যাচ্ছে দ্বিবন্ধনের কারণে। তেল নর্মাল টেম্পারেচারে 20 ডিগ্রি সেন্টিগ্রেডে, ফ্যাট 20 ডিগ্রি সেন্টিগ্রেডে কঠিন। আর তেল 20 ডিগ্রি সেন্টিগ্রেডে তেল 20 ডিগ্রি সেন্টিগ্রেডে তরল। C7H35COOH কিভাবে তিনটা যুক্ত থাকে, বন্ড নাই তো? তিনটা যুক্ত থাকে মানে? তিনটা যুক্ত থাকে মানে তিনটা নিচে, আমি এখানে তিনটা নিচে আলাদা আলাদা হবে, যুক্ত রাখার দরকার নাই তো। আমি তিনটা আলাদা আলাদা নিছি, যুক্ত থাকার দরকার নাই তো। ওকে, বুঝছো? তাহলে এই হচ্ছে পার্থক্য, তেল আর চর্বি পার্থক্য আমরা করে ফেললাম। তেল আর চর্বি পার্থক্য আমরা করে ফেললাম। বলো বুঝছো কিনা? আসো এবার আমরা বয়ে যাই। লিপিডের গঠন এখানে যাওয়া যাচ্ছে না। লিপিডের কাজ খুবই গুরুত্বপূর্ণ। লিপিডের কাজ, যে কোনো কিছু কাজ ভালো করে পড়বা, কাজগুলা ভালো করে পড়বা এমসিকিউ এর জন্য। আমি সহজ করে দাগাই দিই। তেল ও চর্বিজাত লিপিড উদ্ভিদের দেহে সঞ্চিত খাদ্য হিসেবে জমা থাকে এবং প্রয়োজন অনুসারে, যেমন এই যে বীজের অঙ্কুরোদ্গমকালে লিপিড খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, এটা আমরা এই গ্লাইওক্সিজমে পড়ে আসছি, এবং এর থেকে এটিপি পাওয়া যায়। ফসফোলিপিড বাইলেয়ার কোষ ঝিল্লি, বলছি না আমি কথাটা, ফসফোলিপিড দিয়ে তো কোষ ঝিল্লি তৈরি। মোম জাতীয় লিপিড পাতার আবরণ বা কিউটিকল তৈরি করে। কিউটিকল নামটা কি আমরা পড়ছি না ভাইয়া প্রাণীবিজ্ঞানে? পড়ছি। এবং বলছি গাছের পাতাও কিউটিকল থাকে। কিউটিকল থাকলে কি হয়, উপরে একটা আস্তরণ তৈরি হয়, আস্তরণ তৈরি হওয়ার কারণে বাইরের আঘাত থেকে রক্ষা পায়, পোকামাকড়ের আঘাত থেকে রক্ষা পায়, এবং প্রশোধনটা কমে, পানি হারায় যাওয়ার হারটা কমে, পত্ররন্ধ্রগুলা ঢেকে যায়, পানি হারানোর পসিবিলিটি কমে কিউটিকলের কারণে। এনজাইমের প্রস্থেটিক গ্রুপ হিসেবে ফসফোলিপিড কাজ করে। আমরা গত ক্লাসে এনজাইম পড়ছি। এনজাইমের প্রস্থেটিক গ্রুপ কাকে বলছে? যে একটা এনজাইমে মানেই প্রোটিন, সেখানে যদি কোনো নন প্রোটিন জিনিস থাকে তাহলে সেটাকে বলা হয় প্রস্থেটিক গ্রুপ। তো সেখানে ফসফোলিপিড কাজ করতে পারে, এবং সে ফসফোলিপিড আয়ন বাহক হিসেবেও কাজ করতে পারে। ফসফোলিপিড আসলে নিজে আয়ন বাহক হিসেবে কাজ করে না। অ্যাকচুয়ালি ব্যাপারটাকে আমি তোমাদের দেখাই। ফসফেটের মাথা, আর লিপিডের লেজ। দেখছো একটা একটা পা কিন্তু বাঁকাই দিছি, এটাকে উল্টাই দিই। ফসফরের মাথা, লিপিডের লেজ। দেখো তো ভাই, এটা ফসফোলিপিড বাই লেয়ার হয়েছে কিনা, ফসফোলিপিডের দুটো লেয়ার হয়েছে কিনা বলো। ফসফোলিপিডের দুটো লেয়ার এখানে হয়েছে। একটা মিনিট দাঁড়াও ভাইয়া।
ব্ল্যাক 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 এটা না ব্ল্যাক ব্ল্যাক আমার এটা চা দিয়ে ব্ল্যাক। তাহলে ফসফোলিপিডের দুটো লেয়ার হয়েছে, আর ফসফোলিপিডের লেয়ার দিয়ে তুমি কোষঝিল্লি বানাই। আয়ন বাহকের কথাটা কেন আসলো? স্যান্ডউইচ মডেল না ফ্লুইড মোজাইক মডেলই ধরো, তাহলে আয়ন বাহকের কনসেপ্টটা কেন আসলো? আমি এটাকে আরেকটু বড় করি চলো। আসলে সে নিজে আয়ন বহন করে না, অ্যাকচুয়ালি যেটা হয় তার ফাঁকে ফাঁকে যে কিছু প্রোটিন থাকে, তোমাদের কি মনে আছে না? তার ফাঁকে ফাঁকে যে কিছু প্রোটিন আছে, এই যেটা প্রোটিন, ক্যারিয়ার প্রোটিন, তো প্রোটিনটাকে তো সে ধারণ করতেছে, এই প্রোটিন আয়ন বহনের জন্য হেল্প করতেছে। ঠিক আছে, এই প্রোটিনটা আয়ন বহন করার জন্য হেল্প করতেছে। তো এই প্রোটিনটাকে সাপোর্ট কে দিচ্ছে? ফসফোলিপিড দিচ্ছে। এটাই কোষঝিল্লির উপাদান। সালোক সংশ্লেষণে গ্লাইকোলিপিড বিশেষ ভূমিকা পালন করে, এটা স্বাভাবিক। এটা আমরা পরেও আসছি মনে হয় ক্লোরোপ্লাস্টের মধ্যে গ্লাইকোলিপিড থাকে বা থাকে না, আমরা পরে আসছি। সালোক সংশ্লেষণে হেল্প করে গ্লাইকোলিপিড, আর গ্লাইকোপ্রোটিন হচ্ছে গ্লাইকোক্যালিক্স হিসেবে ব্যবহৃত হয়, এটা আমরা জানি। সালোক সংশ্লেষণে গ্লাইকোলিপিড কেমনে ব্যবহার করে, এটা আসলে ভিতরে ঢুকলে অনেক ভাবে আলোচনা করা যায়। তোমাদের আমি সহজ ভাষায় বলি, কোষের বাইরে গ্লাইকোক্যালিক্স থাকে না, গ্লাইকোক্যালিক্সের একটা পার্ট হচ্ছে গ্লাইকোলিপিড। এই গ্লাইকোক্যালিক্স সেম জিনিসটা ক্লোরোপ্লাস্টেও আছে, থাইলাকয়েডেও আছে, ও হেল্প করে আর কি ইলেকট্রন ট্রান্সপোর্ট করতে। তো এটা এত জটিলতা আমরা যাবো না, জাস্ট এটুকু মনে রাখি। গ্লাইকো মানে শর্করা, শর্করা মানে সালোক সংশ্লেষণ, শেষ। এমন মনে রাখবো আমরা। প্রোটিনের সাথে যুক্ত হয়ে লিপোপ্রোটিন গ্রহণ করে এবং লিপোপ্রোটিন শক্তি উৎপাদন প্রক্রিয়া হেল্প করে, শেষ। লিপোপ্রোটিন থেকে আমরা শক্তি পাই, যেমন এলডিএল এইচডিএল মানে কি বলো? এলডিএল এইচডিএল কি? লো ডেন্সিটি লিপোপ্রোটিন, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, তাই না? এবং এগুলো কোলেস্টেরল হিসেবে কাজ করে। কোলেস্টেরলে লো ডেন্সিটি লিপোপ্রোটিন, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন আছে। তো এই কাজগুলো আমরা করে ফেললাম। তো এই হচ্ছে লিপিডের প্রকারভেদ: সরল লিপিড, যৌগিক লিপিড, উদ্ভিদ লিপিড। সরল লিপিড তিন প্রকার, তেল, চর্বি আর মোম। এর মধ্যে তেল চর্বিকে স্নেহ পদার্থ বলা হয়, এমসিকিউতে আসতে পারে। স্নেহ পদার্থ কারা? তেল আর চর্বি। আমরা প্রথমে বলছিলাম যে কোনো লিপিডই স্নেহ পদার্থ, তোমাদের বই স্পেশালি তেল আর চর্বিকে ইন্ডিকেট করছে। আর যৌগিক লিপিড হচ্ছে ফসফোলিপিড। লিপিডের ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলের সাথে যদি ফসফেট যুক্ত থাকে, যদি কার্বোহাইড্রেট যুক্ত থাকে গ্লাইকোলিপিড, যদি সালফেট যুক্ত থাকে সালফোলিপিড, যদি প্রোটিন থাকে তাহলে লিপোপ্রোটিন। উদ্ভিদ লিপিড যেখানে আইসোপ্রিন যৌগ থাকবে, কি থাকবে? আইসোপ্রিন থাকবে। আইসোপ্রিন কে? C5H8। আইসোপ্রিন মানে কি? C5H8। বা অর্ধ কঠিন মানে কি? যেটা পুরোপুরি কঠিন না, একটু জেলির মতো আর কি। যেটা পুরোপুরি কঠিন না ওটাকে অর্ধ কঠিন বলা হয়। ওকে, আসো লিপিডের বর্ণনা। রাসায়নিক গঠন অনুসারে আবার লিপিড কয়েক রকমের: সরল লিপিড, তেল, চর্বি, মোম; যৌগিক লিপিড, ফসফোলিপিড, সালফোলিপিড, গ্লাইকোলিপিড; আর উদ্ভিদ লিপিড, এই যেটা আমি একটু আগে বললাম। এটা হচ্ছে লিপিডের একটা ক্লাসিফিকেশন। আণবিক গঠন অনুসারে আবার লিপিড কয় প্রকার? 5 প্রকার। নিউট্রাল লিপিড, যেমন আমরা মোম পাইছি একটু আগে, মোম নিউট্রাল, সে রাসায়নিক বিক্রিয়া করে না। ফসফোলিপিড, যেখানে ফসফেট দিয়ে যুক্ত থাকে, এটা আলাদা কাজ আছে, রাসায়নিক গঠন আণবিক গঠনটা ভিন্ন। গ্লাইকোলিপিড, যেখানে আণবিক গঠনে কার্বোহাইড্রেট বা গ্লুকোজ চলে আসে। টারপিনয়েডস, যেটা গঠন একদমই ভিন্ন, যেখানে C5H8 থাকে, আইসোপ্রিন যৌগ থাকে। আর মোম, উল্টা বলছি, নিউট্রাল লিপিড হচ্ছে তেল চর্বি, আর মোম তো আলাদা, মোম একদম পুরোপুরি আলাদা। প্রত্যেকটা গঠন এখানে আলাদা, এখানে একটু উল্টা বলে ফেলছিলাম। নিউট্রাল লিপিড বলতে আমরা ওই তেল চর্বি যেটাকে আমরা বুঝছি ওইটাকে বুঝাইছি। এখানে প্রত্যেকের গঠন আলাদা, এটা গঠন অনুসারে। এটার ভিতরে চাইলে ঢুকা যায়, বাট আমি আর ঢুকতে চাচ্ছি না, কারণ প্রয়োজন নাই আসলে। যেটুকু বেসিক জিনিস এটুকু জানলেই চলবে। আসো, স্নেহ দ্রব্য কারা? তেল চর্বি। কোনো গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড মিলে তৈরি হয়, ট্রাইগ্লিসারাইডও বলে। কেন ট্রাইগ্লিসারাইড বলে? কারণ ট্রাইহাইড্রিক অ্যালকোহল এখানে ব্যবহার হয়েছে। ট্রাইহাইড্রিক অ্যালকোহল মানে তো বুঝছো, গ্লিসারল। এই জাতীয় লিপিডে অ্যাসিড ও ক্ষার দ্রবণে আদ্য বিশ্লেষিত হয়, তাই একে নিউট্রাল লিপিডও বলে। কেন নিউট্রাল লিপিড বলছে দেখো তো ভাইয়া, এখানে প্রত্যেকটার অ্যাসিড আর প্রত্যেকটার OH আর H বিক্রিয়া করে ফেলছে না বলতো? এর OH এখানে বিক্রিয়া করে ফেলছে, এটা সেটা বিক্রিয়া করে ফেলছে, এটা সেটা বিক্রিয়া করে ফেলছে। কেউ কি আর বাকি আছে? এখানে কি কোনো অ্যালকোহল মূলক বাকি আছে? অ্যাসিডের কোনো অ্যাসিড মূলক কি বাকি আছে? সবাই বিক্রিয়া করে ফেলছে না বলতো? তাহলে নিউট্রাল হয়ে গেছে।
কি হয়ে গেছে, নিউট্রাল হয়ে গেছে, এই জন্য নিউট্রাল লিপিড বলে। এটা একটা স্ট্রাকচার, দেখো এটা একটা লিপিড স্ট্রাকচার, এটি কিন্তু আরেকটা লিপিড স্ট্রাকচার। এই জন্য এটাকে বলছে মোম, একটা বিশেষ ধরনের আণবিক গঠন। চর্বির গঠনটা কিন্তু আরেকটা। এই চর্বি আর তেলের গঠন কিন্তু সেম সেম, গঠন সেম সেম বলতে স্ট্রাকচারালি তারা সেম সেম। আচ্ছা দেখো তো, একটা চর্বি তৈরি করতে গেলে এইটুক জিনিস লাগছে, বা তেল তৈরি করতে গেলে এইটুক জিনিস লাগছে, আর মোম তৈরি করতে গেলে এইটুক জিনিস লাগছে। এটাকে কোনোভাবে মেলে, এটার সাথে এটা মেলে, মেলে না। এই জন্য তারা গঠন ভিন্ন। এই জন্য মোম একটা আণবিকভাবে ভিন্ন লিপিড, নিউট্রাল লিপিড গুলো আণবিকভাবে ভিন্ন, এটা বলছে। ওকে, চর্বি এগুলা কিচ্ছু দরকার নাই, তুমি তেল আর চর্বির পার্থক্যটা পড়বা, যে নারিকেলের তেল ও চর্বি জাতীয়, নিম্ন তাপমাত্রায় এটা জমাট বেঁধে যায়। ঠিক আছে, নারকেল তেল কিন্তু চর্বি জাতীয়, মনে রাখবা, নারকেল তেল কিন্তু চর্বি জাতীয়, কিন্তু নিম্ন তাপমাত্রায় জমাট বাঁধে, এটা একটু মাথায় রেখো। কিন্তু নারকেল তেলকে একদম পুরোপুরি তেল ভাইবো না। আর তেলের মধ্যে ফলে সঞ্চিত থাকে, বীজে উদ্গমকালে এটা ব্যবহার হয়। এই যে এই পার্থক্যটা পড়বা, সিকিউ এর বিতে আসবে, এমসিকিউতেও মাস্ট আসবে। তবে সহজ করে দিই, চর্বি লম্বা শিকল, তেল খাটো শিকল। চর্বি সম্পৃক্ত, তেল অসম্পৃক্ত। ঠিক আছে, কেমনে মনে রাখবো, এস দিয়ে, এস ফর সিঙ্গেল, এস ফর সিঙ্গেল, এস ফর স্যাচুরেটেড, এস ফর সিঙ্গেল, এস ফর স্যাচুরেটেড। তাহলে যেটা এক কার্বন সেটা স্যাচুরেটেড। এইভাবে মনে রাখার টেকনিক, অনেকে প্যাচ লাগায় ফেলে, সম্পৃক্ত অসম্পৃক্ত মধ্যে প্যাচ লাগায় ফেলে। এস ফর সিঙ্গেল, এস ফর স্যাচুরেটেড। আরেকটা আছে, উল্টা করে ফেললাম না? হ্যাঁ ঠিক আছে, এস ফর সিঙ্গেল, এস ফর স্যাচুরেটেড, আরেকটা আছে এস ফর সলিড, এস ফর সলিড। সলিড মানে কি, কঠিন, তার মানে চর্বি। খেয়াল করো, চর্বি, চর্বি সম্পৃক্ত, চর্বি সলিড, আর এখানে কার্বন কার্বন একক বন্ধন। মনে রাখার টেকনিক, এস এস এস, এস ফর সিঙ্গেল বন্ড মানে স্যাচুরেটেড, এস ফর সলিড, এবং এটা কঠিন হবে। ওকে, তাহলে কক্ষ তাপমাত্রায় কঠিন আর কক্ষ তাপমাত্রায় তরল, অর্ধ কঠিন হতে পারে, মানে ইয়ের মতো আর কি, নারিকেলের তেলের মতো, হালকা নরম আর কি। আর এখানে কয়েকটা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের নাম বলছে ভাই, এগুলো মুখস্থ করবা, এমসিকিউতে আসে। অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের নাম বলছে, মুখস্থ করবা, এমসিকিউতে আসে। কিন্তু ভুল আছে মনে কোন জায়গায় জানি, ঠিক করছি কিনা কে জানে। ভুল থাকার কথা, সামনে আবার আসবে। উদাহরণ পড়বা, নারিকেলের তেলটা কিন্তু কেউ আবার তেল ভাইবো না, নারিকেলের তেলকে কিন্তু তেল ভাইবো না। আচ্ছা থাকো, আমি একটু ব্রেক নিয়ে আসতেছি, একটু একটু গলায় একটু পানি ঢেলে 2 মিনিটের মধ্যে আবার আসতেছি।
তো যেটা বলতেছিলাম এখানে একটু ভুল আছে, লিনোলিক অ্যাসিড 2বার হয়ে গেছে, এটা পরে আবার ঠিক করে ফেলা হবে। হ্যাঁ, অসম্পৃক্তর মধ্যে পড়বে, এটা পড়ার দরকার নেই। আসো ট্রাইগ্লিসারাইড, ট্রাইগ্লিসারাইড মানে এখানে আমি আর ঢুকবো না, আমি এখান থেকে খেলে এটুকু লাগবে, স্যাচুরেটেড কোনটা আনস্যাচুরেটেড কোনটা। আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হচ্ছে লিনোলিক অ্যাসিড, লিনোলিনিক অ্যাসিড। আর স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড পরে আছে দেওয়া। এই দেখো, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আর্টারি গাত্রে জমা হয়ে রক্ত চলাচলের পথে বাধা তৈরি করে দেয়, তাই হৃদরোগ তৈরি করে। আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডে তা হয় না। মানে এখানে যেটা বলছে, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড যেটা, এটা আমাদের হার্টের জন্য ক্ষতি না, বাট সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড যেটা, এটা আমাদের হার্টে জমে যায়, এই জন্য ওটা আমাদের জন্য ক্ষতিকর। ঠিক আছে, তো গেল এখানে ওই বিক্রিয়াগুলো দেখাচ্ছে যেগুলো আমি লিখছি। স্টিয়ারিক অ্যাসিড কিন্তু স্যাচুরেটেড, হ্যাঁ, এগুলো মুখস্থ দরকার নাই, লিখিয়ে দিছে। আচ্ছা, তারপর দেখো, মানুষ ফ্যাটি অ্যাসিডের নবম কার্বনের পর কোনো ডাবল বন্ড তৈরি করতে পারে না, তাই আমাদের খাদ্যে সামান্য আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যোগ করতে হয়। এই জন্য লিনোলিক অ্যাসিড এবং লিনোলিক অ্যাসিড দ্বয়কে আবশ্যিক ফ্যাটি অ্যাসিড বলা হয়। আমাদের খাদ্যের সাথে যথেষ্ট আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, তাই পুষ্টিজনিত অসুবিধা দেখা দেয় না। মানে এখানে একটা কথা বলছে, আমি পুরোটাই দাগাইলাম। লিনোলিক অ্যাসিড আর লিনোলিক অ্যাসিড এটা আমাদের আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এবং কার্বনের যে নাম্বারটা আমরা করি, অ্যাসিড অ্যাসিড থেকে কার্বনের নাম্বারিংটা যে আমরা করি, এই যে 1 নম্বর কার্বন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, তো এরকম 9 নম্বর কার্বনের পর তো আরো বাড়বে, তাই না? 17, 18 চলতে থাকবে। ওই 9-এর পরে কোনো ডাবল বন্ড তৈরি হয় না, আমাদের দেহ তৈরি করতে পারে না। তখন আমাদের দেহ আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেগুলা সেটা 9-এর পরে কোনো বন্ধন তৈরি করতে পারে না। তাহলে 9-এর পরে বন্ধনযুক্ত অনেক ফ্যাটি অ্যাসিড তো আছে, সেগুলোকে বাইরে খাবারের মাধ্যমে গ্রহণ করতে হয়। ঠিক আছে, এটাই আর কি বলছে এখানে। যাক, এটাও এত কঠিন কিছু না। সিস ট্রান্স ফ্যাটি অ্যাসিডটা কি দেখো, যে ফ্যাটি অ্যাসিডের গঠনটা এরকম ট্রান্সভার্স টাইপের হবে, ট্রান্স ফ্যাটি অ্যাসিড। আর যে ফ্যাটি অ্যাসিডের হাইড্রোজেন হাইড্রোজেন দ্বিবন্ধনের হাইড্রোজেনটা একই দিকে থাকে, এটা সিস ফ্যাটি অ্যাসিড। শেষ, এটা সহজ জিনিস। এই সিস ট্রান্স আমরা কোথায় পড়ছি আর বলো তো? এই সিস ট্রান্স তোমাদের জৈব যৌগ আরো পড়াবে, এখানে আমি ঢুকতেছি না, কারণ এগুলা সিলে জিনিস আমাদের এইচএসসির জন্য দরকার নাই। হায়ার স্টাডিজে লাগতে পারে, ইভেন তোমার কেমিস্ট্রিতেও লাগতে পারে, যে দ্বিবন্ধনের মূলক দূরে যদি একই দিকে থাকে, এটা CH3 হইতে পারে। যদি সেই CH3 যদি একই দিকে থাকে তাহলে সিস, আর ভিন্ন দিকে থাকলে ট্রান্স। শেষ। ফ্যাটি অ্যাসিডের অ্যাসিডের শেষ CH3 এর পর 3 নম্বর কার্বন ডাবল বন্ধন থাকে, তাহলে ওমেগা 3, এবং 6 নম্বর কার্বনের ডাবল বন্ধন থাকলে ওমেগা 6। আচ্ছা, ওমেগা 3 এবং ওমেগা 6 অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড, দেহে তৈরি হয় না, খাদ্যের সাহায্যে গ্রহণ করতে হয়। ব্রেন ও চোখের গঠনে অধিক প্রয়োজনে সিস ফ্যাটি অ্যাসিড উদাহরণ হচ্ছে অলিভ অয়েল, দেহের জন্য উপকারী। ট্রান্সের জন্য আছে, ট্রান্স ফ্যাটি অ্যাসিড দেহের জন্য অপকারী। যেটা বিপরীত দিকে থাকে এটা অপকারী, সহজ হিসাব। এখন এই ওমেগা 3 আর ওমেগা 6 তোমাদের একটু বুঝাই। ওমেগা 3 আর ওমেগা 6 একটু বুঝাই। দেখো, নর্মালি আমরা COOH দিয়ে দিলাম, ফ্যাটি অ্যাসিড যেহেতু আঁকাচ্ছে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, আর একটা CH3 দিয়ে দিলাম 17। এই ধরো 17টা আছে এখানে। COOH আছে, তাহলে মানে এটি কি C17। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16 আর এখানে 17, তাহলে এটা এটা কিরকম হবে? C16 হবে, তাই না? C16 আর COOH তো আছেই। আচ্ছা, এখন যেখানে বলতেছেন 9 নম্বর কার্বনের পর আর কোনো ফ্যাটি অ্যাসিড যুক্ত হতে পারে না, ঠিক আছে? এটাই এখানে বলছে যে আমাদের দেহে মানুষ ফ্যাটি অ্যাসিডের নবম কার্বনের পর কোনো ডাবল বন্ড তৈরি করতে পারে না। ফ্যাটি অ্যাসিডের নবম কার্বনের পর 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 9, এরপরে কোনো ডাবল বন্ড তৈরি করতে পারে না আমাদের বডি। 1 2 3 4 5 6 7 8 9, এরপরে কোনো ডাবল বন্ড আমাদের বডি তৈরি করতে পারবে না। এরপরে ডাবল বন্ড থাকতে পারে। সেক্ষেত্রে যদি এমন হয় 1 2 3
3-এর পরে ডাবল বন্ড আছে, খেয়াল করুন এইখানে একটা ডাবল বন্ড আছে, এটা উল্টা দিক থেকে গুনতেছি আমি এখন। নর্মালি নাম্বারিং তো উপর দিক থেকে করতে হয়, এখানে আমরা উল্টা দিক থেকে নাম্বারিং করছি। 3-এর পরে যদি ডাবল বন্ধন থাকে, 3-এর পরে, তো এটাকে বলা হবে ওমেগা 3, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। আচ্ছা ডাবল বন্ডটা 1 2 3 4 5 6 6 থাকে, 1 2 3 4 5 6 থাকে, 6 নাম্বার কার্বনে 1 2 3 4 5 6-এর পরে থাকে, তো এটাকে বলো ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। তো এটাকে বলা হবে কি ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। এটা উল্টা দিক থেকে গুনতে হবে, এটা আমাদের বইয়ে বলছে যে ওমেগা 3 ওমেগা 6 অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিডের CH3 এর পর 3 নাম্বার কার্বনে যদি বন্ধন থাকে তাহলে ওমেগা 3, আর 6 নাম্বার কার্বনে থাকলে ওমেগা 6। ঠিক আছে, এবং এটা আমাদের দেখে তৈরি হয় না ভাই, ডাবল বন্ড তো একদম লাস্টের দিকে, যেহেতু তৈরি হবেই না স্বাভাবিক, 9-এর পরেই তো। ঠিক আছে, তো ওমেগা 3 ওমেগা 6 এর ডায়াগ্রামটা তোমাদের দেখাই, তাহলে তোমরা এটা ভালো করে বুঝতে পারবা। ওমেগা 6, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড স্ট্রাকচার। ভালো স্ট্রাকচারটা কোনটা হইতে পারে? সবগুলো একটু জটিল, তোমাদের জন্য সহজটা খুঁজতেছি। ওমেগা 6, লুক CH, 1 2 3 4 5 6 7 8 9, এ 9-এর পরে একটা আছে, এ দেখো 1 2 3 4 5 6 7 8 9, 9-এর পরে একটা আছে। দেখে দেখো 1 কিলো 1 2 3 4 5 6, মানে 1 2 3 4 5 6-এর পরে একটা, এটা ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। একে বলো ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, এটা লেখা আছে দেখো ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। তাহলে ওমেগার পার্টটা আমরা বুঝছি, হ্যাঁ সেখানে ডাবল বন্ড 2বার হয়ে গেছে, একটা করে দিই। তাহলে ওমেগা 3 ওমেগা 6 আমরা বুঝছি। এবং দেখো ওমেগা 3 বলো আর ওমেগা 6 বলো, দুটোরই কিন্তু 9-এর পরে, এই পর্যন্ত কিন্তু 9, এই পর্যন্ত কিন্তু 9, হ্যাঁ এই পর্যন্ত কিন্তু 9, 9-এর পরে। আর 9-এর পরে কি আমাদের বডি তৈরি করতে পারবে বলো? 9-এর পরে কি আমাদের বডি তৈরি করতে পারে? পারে কি পারে না? পায় না। যার কারণে এই জন্য এগুলোকে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড বলে, এবং এগুলো খাবারের মাধ্যমে নিতে হয়। বা নর্মালি এসেনশিয়াল নিয়ে এত মাথা ঘামানোর কিছু নেই, কারণ সব খাবারই মোটামুটি কম বেশি কিছু না কিছু অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড থাকে। আচ্ছা মোম, মোম 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 থেকে খালি দাগাবা, মোনো ট্রাইহাইড্রিকের পরিবর্তে মনোহাইড্রিক থাকবে, মোমে কার্বন এতগুলো থাকবে, মৌচাক থেকে পাওয়া যায়, রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, সহজে এরা বিক্রিয়া করে না, কোনো ডাবল বন্ড থাকে না, এদের চেন অত্যন্ত দীর্ঘ হইতে পারে, ফ্যাটি অ্যাসিডের মধ্যে এত থাকতে পারে কার্বন, আর অ্যালকোহলের পরিসর থাকতে পারে এত। এখানে একটু কনফ্লিক্ট কথা আছে, ঠিক আছে, এখানে একটু কনফিউশন আছে, বাট যেটুকু দেখাইতেছে সেটুকু তোমরা পড়বা। বইয়ের মধ্যে খুব কনফিউশন কথাবার্তা লিখছে এখানে বইয়ের মধ্যে, ঠিক আছে। যেমন একবার লিখছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি, আবার লিখছে কোনো ডাবল বন্ড থাকে না। ঠিক আছে, যাই হোক, তুমি এভাবে দাগায় রাখো। মোমকে প্যারাফিন বলে এই কারণে, কারণ সে কারোর সাথে বিক্রিয়া করে না। আচ্ছা, মোমের কাজ খুবই গুরুত্বপূর্ণ, উদ্ভিদের উপরে তলে প্রতিরোধক হিসেবে কাজ করে, মোম কাণ্ড বোতা পাতায় প্রতিরোধক হিসেবে কাজ করে, যাতে করে কোনো জীবাণু ঢুকতে না পারে। কোষ প্রাচীরে কিউটিন এবং সুবেরিন মোম দিয়ে তৈরি হয়, মোম থেকে মোমবাতি তৈরি হয়, প্রসাধন শিল্পে মোম ব্যবহার করা হয়। শেষ, আমাদের সরল লিপিড শেষ, তেল চর্বি মোম। যেটুকু দেখাই দিচ্ছি এর মধ্যে এমসিকিউ হয়ে যাবে। আর সিকিউ এর মধ্যে একটা জিনিসই লাগে, তেল আর চর্বির পার্থক্য, এর থেকে বাইরে রিপিট থেকে কোনো প্রশ্ন আসে না। এবার আমরা যেগুলো আছে এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। চলো আমরা ইয়েতে চলে যাই, না সিকিউ লাগবে না, রিঅ্যাকশন টিঅ্যাকশন, যৌগিক লিপিডে চলে যাই। দেখো প্রথমে আছে ফসফোলিপিড, গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড এবং ফসফেটের সমন্বয়ে তৈরি। সহজ হিসাব কেমনে হয়, আমরা একটা স্ট্রাকচার দেখাই তোমাদেরকে। CH2OH, CHOH। আচ্ছা এটাকে এইভাবে না দেখাই, আমরা এইভাবে দেখাই। তো অন্যভাবে দেখাইলাম।
একই জিনিস, এই যে CH2OH, CHOH, ও OH, 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 এই, ঠিক আছে। এখন একটা ওয়েসে, এখানে দুইটা ওয়েসে ফ্যাটি অ্যাসিড যুক্ত হবে, তাহলে ও সি, এখানে আমরা ফ্যাটি অ্যাসিড লিখে দিই, দেবো এখানে আমরা লিখে দিই ফ্যাটি অ্যাসিড, এখানে একটা ফ্যাটি অ্যাসিড যুক্ত হবে এবং এখানেও একটা ফ্যাটি অ্যাসিড যুক্ত হবে। ফ্যাটি অ্যাসিড কটা যুক্ত হলো? দুইটা। আর এখানে যুক্ত হবে এটা ফসফেট, ফসফেট। উল্টাই লিখি, এই দেখো, দেখছো? তাহলে দুইটা ফ্যাটি অ্যাসিড আর একটা ফসফেট, দুইটা ফ্যাটি অ্যাসিড একটা ফসফেট, এটাই হয়ে যাবে ফসফোলিপিড। দুইটা ফ্যাটি অ্যাসিড একটা ফসফেট, এটাই হয়ে যাবে ফসফোলিপিড। সহজ হিসাব। মোমে ফ্যাটি অ্যাসিড ও অ্যালকোহলের পরিসর বলতে কি বোঝানো হয়েছে, এটা তো প্রথমেই লিখছিলাম, তুমি তো মনে হয় ছিল না তাহলে ওই সময়। এই যে মোমে তোমার যে ফ্যাটি অ্যাসিডটা ব্যবহার হবে সেখানে কার্বনের সংখ্যা 14 থেকে 36-এর মাঝখানে হবে, আর যে অ্যালকোহলটা ব্যবহার হবে সেখানে কার্বনটার সংখ্যা 16 থেকে 36-এর মাঝখানে হবে, এটাই বলছে। তাহলে এই জিনিসটা আর কি এখানে বলছে, গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড আর ফসফোলিপিড মাধ্যমে গঠিত। আর এই জিনিসটা আমি এইভাবে কেন আঁকাইছি, আমি অ্যাকচুয়ালি তোমাদের দেখানোর চেষ্টা করতেছিলাম। ধরো ফসফেট যেটা আছে PO4 HPO4 মাইনাস, এইটা পোলার, এটা পোলার, ঠিক আছে? ফসফেটটা, এই যে ধরো এই ফসফেটটা, এইটা হচ্ছে গ্লিসারল, মাঝখানে একটা গ্লিসারল, সাদা দিয়ে একাই, মাঝখানে একটা গ্লিসারল। আর ফ্যাটি অ্যাসিড করে দিছি আমি, বলো তো, বলো, ফ্যাটি অ্যাসিড করে দিছি, ফ্যাটি অ্যাসিড আমি এখানে করে দিছি, বলো, ফ্যাটি অ্যাসিড আমি করে দিছি দুইটা, এই একটা ফ্যাটি অ্যাসিড, একটা ফ্যাটি অ্যাসিড, এই হচ্ছে ফসফোলিপিড, এটাই কি ফসফোলিপিড, এই স্ট্রাকচারটাই এই যে এটা। তাহলে মাথাটা হচ্ছে অ্যাকচুয়ালি ফসফেট, এই গোড়ায় আছে গ্লিসারল, আর দুইটা পা অ্যাকচুয়ালি দুইটা লিপিডকে ইন্ডিকেট করতেছে, মানে দুইটা ফ্যাটি অ্যাসিডকে ইন্ডিকেট করতেছে। মাথাটা ফসফেট, দুইটা পা আঁকাই না আমরা এইভাবে, পা দুইটা আসলে ফ্যাটি অ্যাসিডকে ইন্ডিকেট করতেছে, আর গ্লিসারলটা মাঝখানে। এখন বুঝছো স্ট্রাকচারটা কেমন এরকম হয়? এই হচ্ছে ফসফোলিপিড। এই ফসফোলিপিডের বাইলেয়ার কেমনে হবে? যখন আমরা এরকম দুটা নিব, দুটো নিয়ে এরকম করে দিব, তো সেটা ফসফোলিপিডে কি বানাই দিবে? বাইলেয়ার বানাই দিবে, ফসফোলিপিডে বাইলেয়ার বানাই দিবে। ওকে, এখন ফসফোলিপিডের নামগুলো রাখবে, লিসিথিন, সেফালিন, প্লাজমা লুজেন, মাস্ট মনে রাখতে হবে। আরো আছে, আরেকটা আছে ফসফোটাইডিক অ্যাসিড, কোষ ঝিল্লিতেই পড়ে আসছে এগুলো আমরা। এই যে ফসফোলিপিডের বিশেষ উপাদান হলো ফসফোটাইডিক অ্যাসিড, পড়ে আসছি, কোষ ঝিল্লি তৈরি করতে লাগছে, মাইটোকন্ড্রিয়াতে লাগছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে লাগছে, নিউক্লিয়াসের মেমব্রেনে লাগছে, ইভেন টোনোপ্লাস্ট কি কোষ গহ্বরের পর্দা এখানেও লাগছে। মানে কোষ ঝিল্লি, নিউক্লিয়াসের মেমব্রেন থেকে যাওয়া যেটা তৈরি হয়, যেমন নিউক্লিয়াসের মেমব্রেন থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হয়, গোলজি বস্তু তৈরি হয়, লাইসোজোম তৈরি হয়, সব জায়গায় এটা লাগবে। যে জিনিসটাই আমি আজকের লেকচারের শুরুতে আলোচনা করছি, এই যে এখানে ফসফোলিপিড কোষ ঝিল্লিতে লাগে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে লাগে, গোলজিতে লাগে, লাইসোজোমে লাগে, অনেক জায়গায় লাগে ফসফোলিপিড। এটা আমরা ক্লাসের শুরুতে আজকে এখানে কথাবার্তা বলে আসছি। কাজ, কোষ ঝিল্লি বিভিন্ন অঙ্গাণুর গঠন উপাদান করে আয়ন বাহক হিসেবে কাজ করে, দেখাইছি না আয়ন বাহক হিসেবে কেমন কাজ করে? সে তো সরাসরি আয়ন বহন করে না, আয়ন বহন করে প্রোটিন, সেই প্রোটিনকে ধারণ করে রেখে দেয় ফসফোলিপিড বাইলেয়ারের মাঝখানে। কতিপয় এনজাইমের প্রস্থেটিক গ্রুপ, এটা তো আগেই পড়ে আসি, প্রস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করে এনজাইমের সাথে।
ফসফোলিপিড রক্ত জমাট বাঁধতে হেল্প করে, এটা মনে রাখবা, এটা মুখস্থ করবা। ফসফোলিপিড রক্ত জমাট বাঁধতে হেল্প করে। কোষের ভেদ্যতা ও পরিবহনের প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে, কে কোষের ভিতরে ঢুকবে কে কোষের ভিতরে ঢুকতে পারবে না সে সেটাকে নিয়ন্ত্রণ করে। আর লিপিড কি, লিপিড কি পানিতে মেশে, পানিতে মেশে না, তার মানে সে এটাকে লিমিট করে দিবে। যখন কোনো কিছু ঢুকানোর প্রয়োজন পড়বে মাঝখানে প্রোটিন থাকবে, সেই প্রোটিন দিয়ে সেটা যাওয়া সেটা নিয়ন্ত্রণ হবে, যেখানে প্রোটিন থাকবে না সেখান থেকে ঢুকতে পারবে। উদ্ভিজ্জ তেল ফসফোলিপিড সমৃদ্ধ, এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসো গ্লাইকোলিপিড, এটা তো আরো সহজ, ওই সেম জিনিস ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলের সাথে থাকবে হচ্ছে একটা গ্লুকোজ। হ্যাঁ, ফসফেটের পরিবর্তে গ্যালাক্টোজ বা গ্লুকোজ থাকবে, যেখানে আমি ফসফেট যুক্ত করছিলাম মানে হয় গ্যালাক্টোজ থাকবে অথবা গ্লুকোজ থাকবে। ঠিক আছে, ক্লোরোপ্লাস্টের মেমব্রেনে গ্লাইকোলিপিড অনেক বেশি থাকে। গ্যালাক্টোজ থাকলে তখন সেটাকে গ্যালাক্টোলিপিড বলবে। সূর্যমুখী তৈল বীজে গ্লাইকোলিপিড শনাক্ত করা গেছে। গ্লাইকোপ্রোটিন ও গ্লাইকোলিপিডকে মিলিতভাবে গ্লাইকোক্যালিক্স বলা হয়। লিপিডের সাথে গ্যালাক্টোজ যুক্ত থাকলে তাকে বলা হয় গ্যালাক্টোলিপিড। প্রত্যেকটা লাইন এখানে পারবো আমরা এবং এটা সহজ। গ্লুকোজ থাকলে গ্লাইকোলিপিড, গ্যালাক্টোজ থাকলে গ্যালাক্টোলিপিড। গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড একসাথে গ্লাইকোক্যালিক্স। এটা কোষ ঝিল্লির বাইরে থাকে, কোষের শনাক্তকারী হিসেবে কাজ করে, কোষের সারফেসের মধ্যে অন্য কাউকে যুক্ত হইতে হেল্প করে। ঠিক আছে, এই তো গ্লাইকোলিপিড। ও এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে, সূর্যমুখের তুলার বীজে কি শনাক্ত করা গেছে? গ্লাইকোলিপিড শনাক্ত করা গেছে। সালোক সংশ্লেষণে হেল্প করে গ্লাইকোলিপিড, কারণ ওই যে সালোক সংশ্লেষণ আমরা যখন পড়বো তখন এটা ভালো করে বুঝবো। সালোক সংশ্লেষণে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন লাগে, আমরা এটা তো বলছি মনে হয় তোমাদের ক্লোরোপ্লাস্ট পড়ানোর সময়। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মধ্যে গ্লাইকোলিপিড খুবই গুরুত্বপূর্ণ, না থাকলে ইলেকট্রন ট্রান্সপোর্ট, ইলেকট্রন আদান প্রদানই ঠিক মতো হইতো না। সালফোলিপিড, যে সালফারটাকে থেকে সালফোলিপিড বলে সহজ হিসাব, ক্লোরোপ্লাস্টে এটা সীমাবদ্ধ, এটা কিন্তু এমসিকিউতে আসে। লিপোপ্রোটিন, লিপিড যুক্ত থাকে লিপোপ্রোটিন, এই লিপোপ্রোটিন দিয়ে পরবর্তীতে কোলেস্টেরল তৈরি হয়। ঠিক আছে, এটা মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্টের আবরণীতে লিপোপ্রোটিন থাকে, এটা আমরা দেখে আসছি। লিপোপ্রোটিন বাইলেয়ার দিয়ে তৈরি, মনে আছে? মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্টের আবরণে লিপোপ্রোটিন বাইলেয়ার ছিল। ওকে, কাজটা যেখানে লাগবে না। লিপিড প্রোফাইল, রক্তে কোলেস্টেরলের মাত্রা, এই যে এটা মুখস্থ করবা, কতটুকু থাকতে হবে, কতটুকু থাকতে হবে মুখস্থ করবা। টোটাল কোলেস্টেরল কতটুকু, এইচডিএল কতটুকু, এলডিএল কতটুকু, ট্রাইগ্লিসাইড কতটুকু। দেখো সবাই বেশি, শুধুমাত্র এটাই খালি কম, এইচডিএলটাই খালি কম। এইচডিএলটাই খালি বাড়লে সমস্যা নাই, এইচডিএল বেশি থাকলে সমস্যা নাই। এইচডিএল বেশি থাকলে সমস্যা নাই, এলডিএল বেশি থাকলে খুবই সমস্যা। মানে এখানে কেউই ভালো না, এইচডিএল ছাড়া কেউই ভালো না। এইচডিএল ছাড়া বাকি সবাই হচ্ছে ক্ষতিকর। লিপিড প্রোফাইল মানে কি? তোমার দেহে যে লিপিডগুলো আছে সেটার একটা মাত্রা রেডি করে, ব্লাড টেস্টের মাধ্যমে এটা করে, যে তোমার শরীরের মধ্যে লিপিড কতটুকু আছে, ব্লাড টেস্ট দিয়ে এটা করে। তো সেখানে টোটাল কোলেস্টেরল ডিজায়ারেবল লেভেল হচ্ছে 200 মিলিগ্রাম পার ডেসিলিটার, বর্ডার লাইন এত, হাই রিক্স এত, এইচডিএল এত, এলডিএল এত, ট্রাইগ্লিসাইড এত। তুমি শুধু কতটুকু মুখস্থ করবা? তুমি শুধু এইটুকু মুখস্থ করবা, তাহলেই হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। এটা হার্টের রোগীদের ক্ষেত্রে তো অবশ্যই, হার্টের রোগীর কোনো টেস্টিকেল তাহলে লিপিড প্রোফাইল টেস্টটা দেওয়া হয়, এটা মুখস্থ মাস্ট। এইচডিএল কতটুকু, এলডিএল কতটুকু, ট্রাইগ্লিসাইড কতটুকু, টোটাল কোলেস্টেরল কতটুকু, এটা কোনোভাবেই ভোলা যাবে না, এটা এমসিকিউতে মাস্ট। আসো উদ্ভূত লিপিড, সহজ কথা প্রথমেই লেখা আছে, যে সকল যৌগে আইসোপিন একক থাকে তাকে টার্পেনয়েড যৌগ বলে। আইসোপিন হলো 5 কার্বমিশ্র যৌগ, স্টেরয়েড, টার্পিন, রাবার, এগুলো হচ্ছে টার্পিনয়েড। তার মানে যেখানে C5H8 থাকবে, এটা একটা বিশেষ ধরনের লিপিড ভাই, এটা একটা বিশেষ ধরনের লিপিড। মানে নর্মালি আমার লিপিড বলতে কি জানি, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল থাকবে, সাথে অন্য কিছু থাকতে পারে। এখানে এগুলো না, এখানে আইসোপ্রিন, C5H8 আইসোপ্রিন। আইসোপিন অনেকবার মিলে অন্য একটা লিপিড তৈরি করে ফেলছে। মানে কেমনে লিপিড হয়েছে? এটা লিপিডের যে বৈশিষ্ট্য তারা সেই বৈশিষ্ট্যগুলো দেখায়, এই জন্য সে হচ্ছে আইসোপিন বা লিপিড। এটা অন্য রকমের লিপিড, এরা এই জন্য এগুলোকে আমরা উদ্ভূত লিপিড বলছি। যৌগিক লিপিডকে আদ্য বিশ্লেষণের ফলে এরা তৈরি হয়। খেয়াল করো কথাটা, যৌগিক বিশ্লেষণে ভাঙলে এরা তৈরি হয়। ঠিক আছে, এবং এখানে C5H8 থাকে। এখানে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এগুলা তুমি খুঁজে পাবা না, পাবা C5H8 এর পলিমার। যেমন প্রথমে আছে স্টেরয়েড, 4টি কার্বন রিং দিয়ে তৈরি হয় একটা ব্যাকবোন এবং তাতে থেকে পার্শ্ব শিকল নিয়ে গঠিত হয় স্টেরয়েড। ঠিক আছে, এই যে প্রথমে যেটা আমি আঁকাইছিলাম, দেখো 1টা 2টা 3টা 4টা রিং, এটা হচ্ছে তার ব্যাকবোন, এটাকে ব্যাকবোন বলে। এমসিকিউতে আসে কিন্তু, এটা উদ্দীপকে দিয়ে দেয়, উদ্দীপকে এটা দিয়ে সৃজনশীল দেয়, পরে বলে এটা ব্যবহার লেখো বা এর বর্ণনা লেখো। এটা তোমাকে কখনো আঁকাইতে বলবে না, কখনো আসা নাই, বাট এটা উদ্দীপকে দিয়ে দেয় মাঝে মাঝে। 4টা কার্বন রিং, যেখানে 3টা রিং হচ্ছে 6 কার্বন বিশিষ্ট, 1 2 3 4 5 6, 3টে রিং 6 কার্বন বিশিষ্ট, আর এটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট। দেখা করো 1 2 3 4 5 দিয়ে তৈরি হয় একটা ব্যাকবোন, আর তার সাথে থাকে পার্শ্ব শিকল।
এটা হচ্ছে স্টেরয়েড। আর যদি সাথে ওএস যুক্ত থাকে তাহলে এটা হবে স্টেরল। যেমন অ্যাকচুয়ালি স্টেরয়েড বলতে এইটুকু, অ্যাকচুয়ালি স্টেরয়েড বলতে এইটুকু, তার সাথে যদি ওএস যুক্ত থাকে তখন সেটা হয়ে যায় স্টেরল। ওএস মানে কি অ্যালকোহল, তাহলে স্টেরয়েডের সাথে অল, স্টেরল। আর সাথে যদি পার্শ্ব শিকল থাকে তখন সেটা কোলেস্টেরল বা অন্যান্য জিনিসে পরিণত হয়। এখানে কোথায় তোমার ফ্যাটি অ্যাসিড, কোথায় তোমার গ্লিসারল। এই জন্য তো প্রথম পেজে বলছিলাম তেল, চর্বি, মোম এগুলোর মধ্যে তুমি ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল পাবা। ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, সালফোলিপিড এগুলোর মধ্যে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারলের সাথে আরো অনেক কিছু পাবা। বাট এখানে আরো এক ধরনের লিপিড তুমি পাবা যেখানে তুমি খুঁজেই পাবা না ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, পাবা হচ্ছে C5H8। পাবা তুমি কি C5H8 আইসোপ্রিন। সেগুলো হবে তেল, সেগুলো হবে রাবার, সেগুলো হবে টারপিন, সেগুলো হবে স্টেরয়েড। তাহলে আমি যে প্রথম থেকে একটা কথা বলে আসতেছি যে আসলে লিপিড মানে কোনো কিছুর গঠন না, একটা অবস্থা যেটা একই রকমের বৈশিষ্ট্য দেখায়, এটা হচ্ছে তার মানে। যেসব স্টেরয়েডের একাধিক ওএইচ গ্রুপ থাকে তাদেরকে বলা হয় স্টেরল। ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়াতে স্টেরল থাকে। মুক্ত অবস্থা অথবা গ্লাইকোসাইড হিসাবে থাকতে পারে, এটা দরকার নাই। কোলেস্টেরল, স্টিগমাস্টেরল, আর্গোস্টেরল, বিটা সিস্টোস্টেরল, ডিজিটালিন এগুলাকে স্টেরয়েড বলা হয়। মাস্ট মনে রাখবে এই লাইনগুলা, স্টেরয়েডের উদাহরণগুলা মাস্ট। এটা না পড়লে ভাই 16 আনাই মিসে। কি কি স্টেরয়েড আছে, কি কি স্টেরয়েড আছে প্রত্যেকটা থেকে মেডিকেলে পরীক্ষা আসে। যেমন হৃৎপিণ্ডের চিকিৎসায় ডিজিটালিন ব্যবহার করা হয়, পরীক্ষায় আসে মেডিকেলে। নিউরোস্পোরা, ছত্রাক এবং ইস্টা আর্গোস্টেরল পাওয়া যায়, এটা বোর্ড, এটা অ্যাডমিশন টেস্টে আসে। আলু এবং চুপড়ি আলুতে সব থেকে বেশি কোলেস্টেরল পাওয়া যায়, মেডিকেলে আসছে। অধিক পরিমাণ কোলেস্টেরল পানি দেহে পাওয়া যায়, বোর্ডে আসছে। প্রত্যেকটা লাইন এখানে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবং এই কোলেস্টেরল কিন্তু আমাদের কোষঝিল্লিতেও আছে। পিত্তের প্রধান উপাদান এবং ভিটামিন ডি এর পূর্বসূচক। কেন নাম তার কোলেস্টেরল ভাই? কারণ প্রথমেই বললাম না, কোলে মানে হচ্ছে পিত্ত, পিত্ত থেকে স্টেরো, স্টেরো শব্দ হচ্ছে পাথর, কোলেস্টেরো মানে পিত্তে পাথর, পিত্তের পাথর থেকে একে বের করা হয়েছে। এই জন্য একে পিত্ত, পিত্তের মধ্যেও কোলেস্টেরল থাকে, পিত্তর উপাদানের মধ্যে কোলেস্টেরল থাকে এবং ভিটামিন ডি এর পূর্বসূচক। কোলেস্টেরল ভিটামিন ডি তৈরি করতে হেল্প করতেছে। স্কিনে সূর্য আলো পড়লে স্কিনের কোলেস্টেরল থেকে তুমি ভিটামিন ডি তৈরি করতে পারো। কোষ ঝিল্লিতে কোলেস্টেরল থাকে, মনে আছে? মনে আছে? এই যে কোষ ঝিল্লি ফাঁকে ফাঁকে যে কোলেস্টেরল থাকে, মনে কি আছে? এই যে কোলেস্টেরল, কোষ ঝিল্লি ফাঁকে ফাঁকে কোলেস্টেরল থাকে, মনে করো মনে করো মনে করো, পড়াইছি কোষের গঠন চ্যাপ্টারে। কোষ ঝিল্লি ফাঁকে ফাঁকে কোলেস্টেরল থাকে। বলো তো কার কোষ ঝিল্লিতে কোলেস্টেরল থাকে না? বলো তো কার কোষ ঝিল্লিতে কোলেস্টেরল থাকে না? কে বলতে পারবা কার কোষ ঝিল্লিতে কোলেস্টেরল থাকে না? ব্যাকটেরিয়ার। আসো, কোলেস্টেরল দুই প্রকার, এইচডিএল, এলডিএল। এখানে আবার রক্তে কোলেস্টেরলের মাত্রাটা ভালো করে পড়বা, এই মাত্রাটা ভালো করে পড়বা, অবশ্যই পড়বা এই মাত্রাটা, এটা মেডিকেলে আসে কিন্তু বোর্ড পরীক্ষা তো আসে। স্ত্রীলোকদের এইচডিএল বেশি থাকে, এলডিএল কম থাকে, এই জন্যে পুরুষের অপেক্ষা স্ত্রীদের হৃদরোগ কম হয়। কোলেস্টেরল বাড়লে রক্তনলী সংকুচিত হয়ে হার্টে ব্লক হয়, যাকে করোনারি থ্রম্বোসিস বলে। অতিমাত্রা কোলেস্টেরল ধমনীর লুমেন বন্ধ করে দিয়ে মানুষকে হার্ট অ্যাটাক করে ফেলতে পারে। মানুষের এইচডিএল এর মাত্রায় যে আমরা পড়ে আসছি এটা থাকলে ভালো, তবে এলডিএল খুবই খারাপ। প্রত্যেকটা লাইন এগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এগুলো প্রত্যেকটা লাইন থেকে বোর্ড পরীক্ষা এমসিকিউ আসে। কাজ, বিভিন্ন প্রকার চিকিৎসা স্টেরয়েড ব্যবহার করে। স্টেরয়েড তো ওষুধের একটা কমন মাধ্যম। স্টেরয়েড হরমোন যৌন বিকাশে হেল্প করে। কোষের ঝিল্লিতে আছে, পানির ভারসাম্য রক্ষা করে, এগুলো আমরা পারবো। অনেক ওষুধই স্টেরয়েড দিয়ে তৈরি, ঠিক আছে। অনেক হরমোন স্টেরয়েড, যেমন যৌন হরমোন যেগুলো স্টেরয়েড হরমোন, ঠিক আছে। টার্পিন 10 থেকে 40টা আইসোপ্রিন যদি থাকে তখন সেটা টার্পিন। এই যে 10 থেকে 40টা হয়ে যায় C5H8, 10 থেকে 40টার একটা সিকল। পুদিনা, তুলসী এগুলোতে পাওয়া যায়, এগুলা সুগন্ধের প্রসাধনী সামগ্রীতে ব্যবহার করা শেষ। এই যে কোলেস্টেরলের চিত্র, এটা আমি আঁকাইছিলাম, এটা তোমাদের আঁকাইতে হবে না, এটা তোমাদের উদ্দীপকে দিয়ে দিবে। উদ্দীপকে দিয়ে বলবে এটার বৈশিষ্ট্য বর্ণনা করো, বা এই এই জৈব যৌগটার বৈশিষ্ট্য বর্ণনা করো। রাবার, এই যে 3000 থেকে 6000 আইসোপ্রিন এখানে যুক্ত হবে। হিভিয়া ব্রাসিলেসিয়েন্স, এটা হচ্ছে ইউফোরবিয়া গাছ থেকে রাবার পাওয়া যায়, প্রাকৃতিক রাবারকে প্যারা রাবার বলা হয়। এছাড়াও ফিউকাস ইলিস্টিকা, তারপরে প্যালাকুইলাম গুট্টা, তারপরে ক্যাস্টিলা ইলাস্টিকা, এগুলো হচ্ছে রাবার গাছ। রাবারের এইসব গাছের কষ থেকে রাবার বানানো হয়। প্রাকৃতিক রাবার ছিল কৃত্রিম রাবার বানানো হয়, এদেরকে গাম রাবার বলে।
80% শিল্পে রাবার লাগে, প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ। ইভেন আমি যেবার ভর্তি পরীক্ষা দিয়েছিলাম এবং রাজশাহী ইউনিভার্সিটি না কোথায় জেনে আসছিল যে কৃত্রিম রাবারকে কি বলা হয়, গাম রাবার বলা হয়। তারপরে এই যে ক্যাস্টিলা ইলাস্টিকা কি উদ্ভিদ, রাবার উদ্ভিদ। তারপর দেখো নামের মধ্যে আছে ইলাস্টিকা, এই যে ইলাস্টিকা দেখে তুমি চিন্তা পারবা। আর এই নামটা একটু কঠিন, প্যালাকুয়াম গুট্টা, এটা একটু মনে রাখতে হবে, গুট্টা। ব্যবহার এখানে আর গেলাম না, মোটামুটি সব ধরনের শিল্পেই রাবার লাগে। লিপিডের আরও কিছু ভিন্নধর্মী লিপিড আছে, যেমন ক্যারোটিনের হচ্ছে ভিন্নধর্মী লিপিড। এরা আলোক শোষণকারী পিগমেন্ট থাকে, বিটা ক্যারোটিন পাতায় আলোক শক্তি শোষণ করে সালোক সংশ্লেষণে সাহায্য করে বিটা ক্যারোটিন, যেমন গাজরে থাকে বিটা ক্যারোটিন। বিটা ক্যারোটিন আলোক অনুধাবন করে ফটোট্রপিজম ঘটায়। ফটোট্রপিজম মানে কি, আলোর ট্রপিজম, 19 তোমরা পড়ছো। বিটা ক্যারোটিন কমলা কালারের হয়, গাজরে থাকে। এই বিটা ক্যারোটিন থেকেই ভিটামিন এ তৈরি হয়, পরে রোডোপসিন তৈরি হয়, রোডোপসিন থেকে পরবর্তীতে রড কোষ তৈরি হয়, যেটা আমাদের দৃষ্টিশক্তির ক্ষেত্রে লাগে। আমাদের রেটিনাতে যে রড কোষ আর কোন কোষ থাকে, এগুলো অনেক বিস্তারিত আলোচনা করা যায় চাইলে, আর আমি ঢুকতেছি না ইচ্ছা করেই, দরকার নেই, যেটুকু আছে এটুকু পড়লেই চলে। আমাদের চোখে যে রড কোষ আর কোন কোষ আছে, এবং রড কোষ তৈরি করতে গেলে রোডোপসিন লাগে। এই রোডোপসিন দৃষ্টিশক্তির জন্য লাগে। রোডোপসিনটা আসেই হচ্ছে এই ক্যারোটিনয়েড থেকে। কোথায় কোথায় পাওয়া যায় এটা বেশি গুরুত্বপূর্ণ, ডিমের কুসুম, গাজর, টমেটো, এগুলোতে বিটা ক্যারোটিন পাওয়া যায়, এটা বেশি গুরুত্বপূর্ণ। স্টেরয়েডের মধ্যে দেখো যে টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন হলো স্টেরয়েড হরমোন, এটাই বলছিল একটু আগে, যৌন বিকাশ করতে লাগে। কর্টিসল কার্বোহাইড্রেট ও প্রোটিন হজম করতে হেল্প করে। কর্টিসলও কিন্তু একটা এর মধ্যে পড়তেছে, স্টেরয়েডের মধ্যে পড়তেছে। এই যে কোলেস্টেরল, বাইল সল্ট বা পিত্ত লবণ তৈরি করতে হেল্প করে। ভিটামিনের মধ্যে মনে হয় ভিটামিন এ ডি ই কে, ভিটামিন এ ডি ই কে, কেডা, ভিটামিন কেডা, এগুলো হচ্ছে লিপিডের দ্রবণীয়, অর্থাৎ লিপিড জাতীয় ভিটামিন। ক্যারোটিনয়েড এবং স্টেরয়েডের মতো কিছু ভিটামিনও আইসোপিন রাসায়নিক পরিবর্তন কোভ্যালেন্ট লিঙ্কিং এর মাধ্যমে তৈরি হয়। কোভ্যালেন্ট বন্ধন মানে সমযোজী বন্ধনের মাধ্যমে আইসোপিন যুক্ত হয়ে তৈরি হয়। বিটা ক্যারোটিন থেকে তৈরি হয় ভিটামিন এ, এর অভাবে ত্বক শুষ্ক হয়ে যায়, রাতকানা হয়, এগুলো কিন্তু এমসিকিউতে আসে। ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণকে নিয়ন্ত্রণ করে ক্ষুদ্রান্ত থেকে ক্যালসিয়াম, খাবারের যে ক্যালসিয়াম আমরা খাই সেটাকে আমাদের রক্তের মধ্যে আসতে হেল্প করে, এর অভাবে হাড় ক্ষয় হয়ে যেতে পারে। ভিটামিন ই জারণ বিজন বিক্রিয়ায় ক্ষতিকর দিক থেকে কোষকে রক্ষা করে। ভিটামিন কে সবুজ শাকসবজিতে পাওয়া যায় এবং ব্যাকটেরিয়াও তৈরি করে। এই প্রত্যেকটা লাইন এমসিকিউতে আসে। রক্ত জমাট বাড়াতে হেল্প করে। পানিতে দ্রবণীয় ভিটামিন কে হচ্ছে বি আর সি, আর পানিতে অদ্রবণীয় হচ্ছে এডি কে। জীবদের লিভারের ভূমিকা, এটা পড়লেই শেষ, এটা মাস্ট লাগবে তোমাদের সৃজনশীলের জন্য। সঞ্চিত থাকে, অঙ্কুর উদ্গমের সময় হেল্প করে, আগের কথা এখন আবার আসবে। কোষের ঝিল্লিতে ফসফোলিপিড বাইলেয়ার, গ্লাইকোলিপিড সালোক সংশ্লেষণে, ফসফোলিপিড আয়ন বাহক পড়ে আসছি। পানিতে অদ্রবণীয় এডিইকে পড়ে আসছি। প্রস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করে ফসফোলিপিড পড়ে আসছি। তাপ নিরোধক হিসেবে কাজ করে। আমাদের দেহের যে চর্বি আমাদের কিন্তু শীতকালে শীত থেকে রক্ষা করে, হ্যাঁ, তাপ নিরোধক হিসেবে কাজ করে। তাপ শীত শীত লাগে না, এই কারণে তাদের ফ্যাট বেশি। কিউটিকল হিসাবে প্রশোধনকে হ্রাস করে। সুগন্ধি তৈরি করতে পারে টারপিন, পাশাপাশি হরমোন, কোলেস্টেরলও তৈরি করতে পারে। এইগুলোই আমরা এতক্ষণ পড়ছি। শেষ। ফ্যাটি অ্যাসিড, ফ্যাট, ফসফোলিপিড, স্টেরয়েড, ওয়াক্স, এগুলো পড়লেই পারবো। এখানে কিছু কথা আছে, কোষীয় কাজ, শক্তি, স্টিয়ারিক অ্যাসিড, শক্তি সঞ্চয়, ইনসুলেশন, হরমোনাল সিগন্যালিং এর জন্য স্টেরয়েড হেল্প করে, এটা একটু পড়ে নিও। হরমোনাল সিগন্যাল দেওয়ার জন্য স্টেরয়েড হেল্প করে, এটা একটু পড়বা। পরিবেশের প্রতি কোষের সারা, এগুলোতে স্টেরয়েড হেল্প করে। ইনসুলেশন হিসেবে কাজ করে ফ্যাট। ইনসুলেশন মানে কি, বুঝে, তাপের ইনসুলেট করে, তাপ পরিবহনে বাধা দেয়, যার কারণে ঠান্ডা লাগে না, ঠান্ডা তাপ তোমার শরীরের ভিতরে ঢুকতে পারে না। দ্যাটস ইট, আমাদের লিপিড শেষ। অনেক কিছু বললাম লিপিড থেকে, জাস্ট আবার একটু রিপিট করে দিই। লিপিডের সংজ্ঞা পড়বা, লিপিডের বৈশিষ্ট্য পড়বা, আর কাজ পড়বা, বৈশিষ্ট্য পড়বা। লিপিডের শ্রেণীবিভাগটা ভালো করবো এমসিকিউর জন্য। এখন যদি আমরা একটু এখানে আসি, দেখো নিউট্রাল লিপিডের মধ্যে কিছু তেল আর চর্বি, তাদের একটা নির্দিষ্ট স্ট্রাকচার ছিল, ট্রাইহাইড্রিক অ্যালকোহল দিয়ে। মোমের স্ট্রাকচার কিন্তু একদম ভিন্ন ছিল, মনোহাইড্রিক অ্যালকোহল সিঙ্গেল একটা।
মোমের স্ট্রাকচারটা এরকম ছিল, আর তেল চর্বি স্ট্রাকচার কিন্তু এরকম ছিল, তিনটা, মোমে কিন্তু একটা। টারপিনের স্ট্রাকচার কিন্তু আবার আরেক রকম, C5H8, এর স্ট্রাকচার কিন্তু আরেক রকম। গ্লাইকোলিপিডের স্ট্রাকচার কিন্তু আবার আরেক রকম, যেখানে দুইটা ফ্যাটি অ্যাসিড সাথে একটা গ্লুকোজ যুক্ত হয়ে গেছে, পার্শ্ব শিকলের মতো যুক্ত হয়েছে গ্লাইকোলিপিড বানানোর জন্য। আর ফসফোলিপিডের স্ট্রাকচারটা আরেক রকম, ফসফেট যুক্ত হয়েছে। তো বলতে পারো ভাই এটাও তো দুইটা ফ্যাসিডের সাথে ফসফেট যুক্ত, এটাও তো দুটো ফ্যাটি অ্যাসিডের সাথে গ্লুকোজ যুক্ত, কিন্তু ভাই এই গ্লুকোজ তো চেন তৈরি করতে পারবে। গ্লাইকোলিপিড আমরা দেখছি না, একটা পর একটা চেন তৈরি করে, এটা তো আবার সে অতটা পারবে না। এই জন্য পাঁচটা স্ট্রাকচার, পাঁচ রকম। এই জন্য এটাকে বলছে গঠন অনুসারে পাঁচ রকম। ঠিক আছে, তারপরে এখান থেকে অবশ্যই তেল চর্বি পার্থক্য পড়বে, এটা সৃজনশীল 2 নম্বরে আসে। তারপরে সম্পৃক্ত অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডগুলোর নাম পড়বা। স্টিয়ারিক অ্যাসিড হচ্ছে সম্পৃক্ত, লিনোনিক অ্যাসিড হচ্ছে অসম্পৃক্ত। তারপরে ওমেগা 3 কি ওমেগা 6 কি একটু ভালো করে পড়বা। 9 নম্বর বন্ধনের পর বন্ধন তৈরি করতে পারে আমাদের দেহে, একটু ভালো করে পড়বা। মোম কই পাওয়া যায়, মোমের কার্বনের পরিসরটা ভালো করে পড়বা। ফসফোলিপিডগুলোর নাম পড়বা ভালো করে, লেসিথিন, সেফালিন, প্লাজমোলোজেন। ঠিক আছে, ফসফোলিপিডের কাজ মাস্ট, গ্লাইকোলিপিডের কাজ মাস্ট। এখানে কিন্তু কাজ বেশি আসে এই যৌগিক লিপিডে, যৌগিক লিপিডটা বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তারপরে এই যে এই লিপিড প্রোফাইল, এটা ভালো করে মুখস্থ করবা। তারপরে আইসোপিন থেকে কোলেস্টেরলের মধ্যে যা আছে, স্টেরয়েডের মধ্যে যা আছে সব মুখস্থ করে ফেলবা। তারপরে টারপিন আবার যা আছে সব মুখস্থ করবা। ক্যারোটিনয়েডের মধ্যে যা আছে, বিশেষ করে ভিটামিনের মধ্যে যা আছে মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, অ্যান্ড লাস্ট কাজ, কাজ তো আমরা আগে পড়ছি। এই হলো আমাদের এই চ্যাপ্টারের আলোচনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে, তোমাদের 1 সপ্তাহ বন্ধ থাকবে, এবং ইনশাল্লাহ আমরা সামনের রবিবার থেকে, এই রবিবারের পরের রবিবার থেকে হাইড্রা পড়ানো শুরু করবো। ঠিক আছে, এত কাজ কেমনে মনে রাখবা? বারবার পরে মনে রাখতে হবে বাবা, বারবার পরে মনে রাখতে হবে, একদিন পরে তুমি পারবা না। ওকে ভাইয়ারা, আল্লাহ হাফিজ, ভালো থেকো তোমরা। আর 16 তারিখ মেগা এক্সাম দিও। এই মেগা এক্সাম পরে হবে, হ্যাঁ, ব্যাক টু ব্যাক এত মেগা এক্সাম দিতে পারবো না। 16 তারিখে একটা মেগা এক্সাম আছে তোমাদের, 16 তারিখ তোমাদের একটা মেগা এক্সাম আছে, ব্যাক টু ব্যাক এত মেগা এক্সাম দিতে পারবো না। 16 তারিখে একটা মেগা এক্সাম আছে। আজকের হিসাব করলে যদি 12 দিন হয়, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, শেষে করলে 19 তারিখে মেগা এক্সাম দেওয়া লাগে। এত তো পারবো না। এই মেগা এক্সামের ডেট আমি পরে তোমাদের জানাবো। আল্লাহ হাফিজ।